রহস্য গল্প শুনতে আমরা ৮ থেকে আসি, সবাই ভালোবাসি। তাই সানডে সাসপেন্সের অনুপ্রেরণায় আমাদের বিশেষ নিবেদন ফেলুদা। আজ আপনারা শুনবেন লেখক শ্রী সত্যজিৎ রায়ের লেখা নেপোলিয়নের চিঠি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভি মুখার্জি। শুরু করছি আজকের গল্প। তুমি কি ফেলুদা? প্রশ্নটা এলো ফেলুদার কোমরের কাছ থেকে। একটি বছর 6 ছেলে ফেলুদার পাশে দাঁড়িয়ে মাথাটাকে চিৎ করে তার দিকে চেয়ে আছে। এই সেদিনই একটা বাংলা কাগজে ফেলুদার একটা সাক্ষাৎকার বেরিয়েছে, তার সঙ্গে হাতে চারমিনার একটা ছবি। তার ফলে ফেলুদার চেহারাটা আজকাল রাস্তাঘাটে লোকে ফিল্ম স্টারের মতোই চিনে ফেলেছে। আমরা এসেছি পার্ক স্ট্রিট আর রাসেল স্ট্রিটের মোড়ে খেলনা আর লাল মাছের দোকান হবি সেন্টারে। সিধুজাটার 70 বছরের জন্মদিনে তাকে একটা ভালো দাবার সেট উপহার দিতে চায় ফেলুদা। ছেলেটির মাথায় আলতো করে হাত রেখে ফেলুদা বলল, ঠিক ধরেছ তুমি। আমার পাখিটা কে নিয়েছে বলে দিতে পারো? বেশ একটা চ্যালেঞ্জের সুরে বলল ছেলেটি। ততক্ষণে ফেলুদারি বয়সী এক ভদ্রলোক ব্রাউন কাগজে মোড়া একটা লম্বা প্যাকেট নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছেন। তার মুখে খুশির সঙ্গে একটা অপ্রস্তুত ভাব মেশানো। তোমার নিজের নামটা বলে দাও ফেলুদাকে, বললেন ভদ্রলোক। অনিরুদ্ধ হালদার, গম্ভীর মেজাজে বলল ছেলেটা। ইনি আপনার খুদে ভক্তদের একজন, বললেন ভদ্রলোক। আপনার সব গল্প ওর মার কাছ থেকে শোনা। পাখির কথা কি বলছিল? ও কিছু না। ভদ্রলোক হালকা হেসে বললেন, পাখি বসার শখ হয়েছিল, তাই ওকে একটা চন্দনা কিনে দিয়েছিলাম। যেদিন আসে সেদিনই কে খাঁচা থেকে পাখিটা বার করে নিয়ে যায়। কালি একটা পালক পড়ে আছে, বলল ফেলুদার খুদে ভক্ত। তাই বুঝি? রাত্রিরে ছিল পাখিটা, সকালবেলা নেই। রহস্য। তাই তো মনে হচ্ছে। তো অনিরুদ্ধ হালদার এই রহস্যের ব্যাপারে কিছু করতে পারেন না? আমি বুঝি গোয়েন্দা? আমি তো ক্লাস 2তে পড়ি। ছেলের বাবা আর বেশি দূর কথা এগোতে দিলেন না। চলো অনু, আমাদের আবার নিউ মার্কেট যেতে হবে। তুমি বরং ফেলুদাকে একদিন আমাদের বাড়িতে আসতে বলো। ছেলে বাবার অনুরোধ চালান করে দিল। এবার ভদ্রলোক একটা কার্ড বের করে ফেলুদা হাতে দিয়ে বললেন, আমার নাম অমিতাভ হালদার। ফেলুদা কার্ডটা একবার চোখ বুলিয়ে বলল, বারাসাতে থাকেন দেখছি। আপনি হয়তো আমার বাবার নাম শুনে থাকতে পারেন, পার্বতী চরণ হালদার। হ্যাঁ, ওর লেখা টেকাও তো পড়েছি। ওরই সব নানা রকম জিনিসের কালেকশন আছে না? ওটা বাবার নেশা। ব্যারিস্টারি ছেড়ে এখন ওসবই করেন। সারা পৃথিবী ঘুরছেন ওসবের পেছনে। আপনার তো অনেক ব্যাপারে আছে। আমার মনে হয় আপনি দেখলে আনন্দ পাবেন। আদিকালে গ্রামোফোন, মুঘল আমলের দাবা ভরে, ওয়ারিং হেস্টিংসের নস্যি কৌটো, নেপোলিয়নের চিঠি। তাছাড়া আমাদের বাড়িটাও খুব ইন্টারেস্টিং, 150 বছরের পুরনো। একদিন যদি ফ্রি থাকেন একটা ফোন করে দিলে, রোববার টোববার। আমি বরং একটা ফোন করব। ডাইরেক্টরতে তো আপনার আগে হ্যাঁ, আমার নামে আছে। এই যে। ফেলুদাও তার একটা কার্ড ভদ্রলোককে দিয়ে দিল। কথা হয়ে গেল
আমরা এই মাসেই একদিন বারাসাতে গিয়ে হাজির হব। লালমোহন বাবুর গাড়ি আছে, যাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে বলে রাখি, লালমোহন বাবু বহাল তবিয়াতে এবং খোশ মেজাজে আছেন, কারণ এই পুজোয় জটায়ুর জায়ান্ট অমনিবাস বেরিয়েছে। তাতে বাছাই করা 10টা সেরা রহস্য রোমাঞ্চ উপন্যাস, দাম 25 টাকা, এবং লালমোহন বাবুর ভাষায় সেলিং লাইক হট কচুরিজ। সন্ধ্যাবেলা ফেলুদার মুখ শুকনো দেখে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, খুদে মক্কেলের আর্জিটা মাথায় ঘুরছে রে। সেই চন্দনার ব্যাপারটা, খাঁচা থেকে পাখি চুরি যায় শুনেছিস কখনো? তা শুনিনি। সেটা স্বীকার করতেই হলো। তুমি কি এখন এর মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছ নাকি? ব্যাপারটা ঠিক দৈনন্দিন ঘটনার মধ্যে পড়ে না। চন্দনা তো আর বার্ড অফ প্যারাডাইজ নয়। এক যদি না কারো নেগলিজেন্সে খাঁচার দরজাটা বন্ধ করতে ভুলে গিয়ে থাকে, কিন্তু সেটা জানবার তো কোনো উপায় নেই। তা থাকবে না কেন? এখানে ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই জানা যায়। আসলে বুঝতে পারছি এ ব্যাপারটা ও বাড়ির কেউ সিরিয়াসলি নেয়নি। ঘটনাটা যে অস্বাভাবিক সেটা কারোর মাথায় ঢোকেনি, অথচ ছেলেটার মনটা যে খচখচ করছে সেটা বুঝতে পারছি। না হলে আমায় দেখেও কথাটা বলতো না। অন্তত একবার যদি গিয়ে দেখা যেত। তা ভদ্রলোক তো বললেনই যেতে। হ্যাঁ, কিন্তু সেটাও হয়তো আমাকে সামনাসামনি দেখানো বলে। বাড়ি ফিরে সে আর কথা মনে নাও রাখতে পারে। ছোট ছেলের অনুরোধ বলেই মনে হচ্ছে সেটাকে একেবারে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ক্রিসমাসের যখন আর 5 দিন বাকি, তখনই এক শনিবারের সকালে এসে গেল অমিতাভ বাবুর ফোন। আমি কলটা ফেলুদার ঘরে ট্রান্সফার করে বসবার ঘরের মেন টেলিফোনে কান লাগিয়ে শুনলাম। হ্যাঁ মিস্টার মিত্তির। হ্যাঁ বলুন, কি খবর? আমার ছেলে তো মাথা খেয়ে ফেললো। কবে আসছেন? পাখির কোনো সন্ধান পেলেন? না, সে আর পাওয়া যাবে না। না, ভয় হয় আপনার ছেলে যদি ধরে বসে থাকে তার পাখির উদ্ধার করে দেব, তখন সেটা না পাওয়া গেলে তো বেইজ্জতের ব্যাপার হবে। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, ছেলেকে খানিকটা সময় দিলেই সে খুশি হয়ে যাবে। আসলে আমার বাবার সঙ্গে একবার আপনার আলাপ করিয়ে দিতে চাই। আজ তো আমার ছুটি। আপনি কি করছেন? তেমন কিছুই না। আজ 10টা নাগাদ হলে হবে? নিশ্চয়ই। শনি রবি দুদিনই আমাদের বাড়িতে সকাল 9টায় লালমোহন বাবুর আসাটা একেবারে 100% শিওর। ঘড়ির কাঁটায় কাঁটায় আসাটা কলকাতা শহরে আজকাল আর সম্ভব নয়। তবে 10 মিনিট এদিক ওদিকের বেশি হয় না কোনো দিনই। আজও হলো না। ঠিক 9টা বেজে 5 মিনিটে ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ে বললেন, কালি কলম মন লেখে 3 জন। মহাই, পুজোর লেখাটার ধকলের পর শীতকালটা এলে লেখার চিন্তাটা 1000 মাইল দূরে চলে যায়। কালি কলম খাতার দিকে আর চাইতেই ইচ্ছা করে না। লালমোহন বাবু ইদানিং প্রবাদ নিয়ে ভীষণ মেতে উঠেছেন। 350 প্রবাদ নাকি উনি মুখস্থ করেছেন। লেখার ফাঁকে ফাঁকে লাগসই প্রবাদ গুজে দিতে পারলে সাহিত্যের রস নাকি ঘনীভূত হয়। তিনি অবশ্যই শুধু লেখায় নয়, কথাতেও যখন তখন প্রবাদ লাগাচ্ছেন। আজ ভদ্রলোকের পরনে ছাই রঙের টেরিলিনের প্যান্ট আর সবুজ রঙের সোয়েটার, আর হাতে এক চাঙারি কচুরি। কচুরির কারণ আর কিছুই না, হট কচুরির আজকাল আর তেমন ডিমান্ড আছে কি না
ফেলুদার এই প্রশ্নের উত্তরে লালমোহনবাবু বলেন, মহায় বাগবাজারের মোহন ময়রার দোকানে কচুরির জন্য কিউ দেখলে মনে হবে সেখানে কোনো বোম্বাই মার্কা হিন্দি হিট ফিল্ম চলছে। আপনাকে খাওয়ালে বুঝবেন উপমাটা কত অ্যাপ্রোপ্রিয়েট। সঙ্গে এক ফ্লাস্ক জল আর কচুরির চাঙাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। লালমোহনবাবু পার্বতী হালদারের নাম শোনেননি, তবে নেপোলিয়নের চিঠি শুনে ভয়ানক ইমপ্রেসড হলেন। বললেন স্কুলে থাকতে ওর হিরো নাকি ছিল নেপোলিয়ন, গ্রেট ম্যান বোনাপার্টি। কথাটা বাড়তিনে চাপা গলায় বললেন যাবার পথে। ভিআইপি রোডের আগে স্পিড তুলতে পারলেন না লালমোহনবাবু ড্রাইভার হরিপদবাবু। বারাসাতে যখন পৌঁছলাম তখন প্রায় 10:30। অমিতাভবাবুদের বাড়িটা মেন রোডের উপরেই, তবে গাছপালায় ঘেরা বলে আসল বাড়িটা রাস্তা থেকে চোখে পড়ে না। গেট দিয়ে ঢুকে নুড়ি ফেলা রাস্তায় খানিকটা গিয়ে তবে থামওয়ালা দালানটা দেখা যায়। একেবারে সাহেবি ঢঙের বাড়ি, বয়সের ছাপ যতটা থাকার কথা ততটা নেই। মনে হয় বছর খানেকের মধ্যেই অন্তত সামনের অংশটায় চুনকাম ও রিপেয়ারি দুটোই হয়েছে। বাড়ির সামনে একটা বাঁধানো পুকুরের চারিপাশে সুপুরি গাছের সারি। অমিতাভবাবু নিচেই অপেক্ষা করছিলেন আমাদের জন্য। ফেলুদা লালমোহনবাবুর সঙ্গে আলাপ করানোতে বললেন, আমি নিজে আপনার লেখা পড়িনি বটে, তবে আমার স্ত্রী রহস্য রোমাঞ্চ সিরিজের ভীষণ ভক্ত। আমরা শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। পার্বতীবাবুর কালেকশনের জিনিস নাকি সবই দোতলায়। বাবার আগে আমার পুত্রের সঙ্গে দেখাটা সেরে নিন, বললেন অমিতাভবাবু। বাবার কাছে এখন লোক আছে, উনি বাইরের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎগুলো সকালেই করেন। এত দূরেও লোক এসে উৎপাত করে। বাবার মতো কিছু কালেক্টর আছেন, তারা প্রায়ই আসেন। তাছাড়া সম্প্রতি বাবা একজন সেক্রেটারির জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, তার জন্য কিছু লোক দেখা করতে আসছে। ওনার সেক্রেটারি নেই? আছে, তবে তিনি দিল্লি চলে যাচ্ছেন সামনের সপ্তাহে একটা ভালো কাজ পেয়ে। লোকটি বেশ কাজের ছিল। আসলে সেক্রেটারির ব্যাপারে বাবার লাকটাই খারাপ। গত 10 বছরে 4টি সেক্রেটারি এলো গেল। একটি তো বছর খানেকের কাজ করার পর ম্যানেঞ্জাইটিসে মারা গেল। আর একটি কথাবার্তা নেই, সাই বাবার ভক্ত হয়ে বিভাগী হয়ে গেল। এখন যে ভদ্রলোকের সঙ্গে বাবা কথা বলছেন তাকে 7 বছর আগে তাড়িয়ে দেন, সেও ছিল সেক্রেটারি। কেন তাড়ান কেন? ভদ্রলোক কাজ খুবই ভালো করতেন, তবে অসম্ভব কুসংস্কারী। বাবা সেটা একেবারেই সহ্য করতে পারতেন না। একবার ইজিপ্ট থেকে একটা জেট পাথরের মূর্তি আনার পর কলকাতায় এসে বাবার অসুখ হয়। সাধনবাবু বাবাকে সিরিয়াসলি বলেন যে মূর্তিটি যে দেবী, তার অভিশাপ পড়েছে বাবার ওপর। এই এক কথাতেই বাবা তাকে একদম ঘাড় ধাক্কা ধরে বার করে দেন। এই সাধনবাবু যদি আবার এসে থাকেন তাহলে তো তাকে খুবই অপটিমিস্টিক বলতে হবে এবং আপনার বাবাকে অত্যন্ত ক্ষমতাশীল বলতে হবে। আসলে লোকটাকে তাড়িয়ে দেওয়ার পর বাবার একটু অনুশোচনা হয়েছিল, কারণ ভদ্রলোকের অবস্থা মোটেই ভালো ছিল না, আর বাবা ওকে সার্টিফিকেটও দেননি। বাড়িটা বাইরে থেকে বিলিতি ধাঁচের হলেও ভিতরটা বাংলা জমিদারি বাড়ির মতোই। মাঝখানে নাট মন্দিরকে ঘিরে দোতলার বারান্দার এক পাশে সারি সারি ঘর, বৈঠকখানা আর পার্বতীচরণের স্টাডি বা কাজের ঘর সামনের দিকে, আর ভিতরের দিকে সব শোবার ঘর। ফেলুদার খুদে মক্কেল বারান্দায় তার ঘরের সামনেই দাঁড়িয়েছিল। আমরা সেদিকে এগিয়ে যাব এমন সময় জুতোর শব্দ শুনে বৈঠকখানার দিকে চেয়ে দেখি নীল কোট পরা, হাতে ব্রিফকেসওয়ালা একজন লোক গটগটিয়ে ঘরটা পেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। অমিতাভবাবু বললেন,
এই সেই প্রাক্তন সেক্রেটারি সাধনবাবু। ভদ্রলোককে খুব প্রসন্ন বলে মনে হলো না। এই যে আমার পাখির খাঁচা। ফেলুদা তার সামনে গিয়ে দাঁড়াতেই বলল অনিরুদ্ধ, আমি তো সেটা দেখতেই এলাম। খাঁচাটা একটা হুক থেকে ঝুলছে বারান্দার রেলিংয়ের উপরে। ঝকঝকে ভাবটা দেখে বোঝা যায় খাঁচাটাও কেনা হয়েছিল পাখির সঙ্গেই। ফেলুদা সেটার দিকে এগিয়ে গেল। দরজাটা এখনো খোলাই রয়েছে। আপনার বাড়ির কোনো চাকরের পাখিতে অ্যালার্জি আছে বলে জানেন? অমিতাভবাবু হেসে উঠলেন। সেটা ভাবার কোনো কারণ দেখি না। আমাদের বাড়ির কোনো চাকরই 20 বছরের কম পুরনো নয়। তাছাড়া এককালে এ বাড়িতে একসঙ্গে 2টো গ্রে প্যারট ছিল। বাবা নিজেই এনেছিলেন, অনেক দিন ছিল, তারপর মারা যায়। ব্যাপারটা লক্ষ্য করেছেন কি? ফেলুদা বেশ কিছুক্ষণ হাত দিয়ে খাঁচাটাকে নেড়ে চেড়ে প্রশ্নটা করল। অমিতাভবাবুর সঙ্গে আমরা দুজনও এগিয়ে গেলাম। ফেলুদা খাঁচার দরজাটার একটা অংশ আঙুল দিয়ে দেখালো। ছোট্ট একটা লালের ছোপ বলে মনে হচ্ছে, বললেন অমিতাভবাবু। তার মানে কি? যা ভাবছেন তাই, ব্লাড। চন্দনা মার্ডার, বলে উঠলেন লালমোহনবাবু। ফেলুদা খাঁচার দরজাটা বন্ধ করে দিয়ে বলল, পাখির রক্ত না মানুষের রক্ত সেটা কেমিক্যাল অ্যানালিসিস না করে বোঝা যাবে না, তবে একটা স্ট্রাগল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অবশ্যই সেটা তেমন অস্বাভাবিক নয়। এটা বোঝাই যাচ্ছে যে খাঁচার দরজা খোলা রাখার জন্য পাখি পালায়নি, দরজা খুলে পাখিকে বার করে নেওয়া হয়েছে। আপনারা কোত্থেকে কিনেছিলেন পাখিটা? নিউ মার্কেট, বলে উঠল অনিরুদ্ধ। অমিতাভবাবু বললেন, নিউ মার্কেটে 3 বাবুর পাখির দোকান খুব পুরনো দোকান, আমাদের জানাশোনা অনেকেই ওখান থেকে পাখি কিনেছে। অনিরুদ্ধের ইচ্ছা ছিল তার নতুন খেলনাগুলো আমাদের দেখায়, বিশেষ করে মেশিন গানটা, কিন্তু অমিতাভবাবু বললেন, এরা আবার তোমার কাছে আসবেন, তোমার খেলনা দেখবেন, তোমার মার সঙ্গে আলাপ করবেন, চা খাবেন, সব হবে। আগে দাদুর সঙ্গে আলাপটা করিয়ে দিই, কেমন? আমরা পার্বতী বাবুর স্টাডির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু দাদুর সঙ্গে আর আলাপ হলো না। লালমোহন বাবু পরে বলেছিলেন, এক একটা ঘটনার শখ এর এফেক্ট নাকি সারা জীবন থাকে। এটা সেরকমই একটা ঘটনা। বৈঠকখানায় ঢুকেই বুঝেছিলাম চারিদিকে দেখবার জিনিস গিজগিজ করছে। সেসব দেখার সময় ঢের আছে মনে করে আমরা এগিয়ে গেলাম। ঘরের দক্ষিণ পশ্চিম কোণে পর্দা দেওয়া স্টাডির দরজার দিকে। আসুন, বলে অমিতাভবাবু গিয়ে ঢুকলেন ঘরের মধ্যে, আর ঢোকা মাত্র এক অস্পষ্ট চিৎকার দিয়ে উঠলেন, বাবা! ফেলুদার অমিতাভবাবুকে 2 হাত দিয়ে ধরতে হল, কারণ ভদ্রলোক প্রায় পড়েই যাচ্ছিল। ততক্ষণে আমরা দুজনেও ঘরে ঢুকেছি। বিরাট মেহগনি টেবিলের পিছনে একটা রিভলভিং চেয়ারে বসে আছেন পার্বতীচরণ হালদার। তার মাথাটা চিত, 2টো পাথরের মতো চোখ চেয়ে আছে সিলিং এর দিকে। হাত দুটো ঝুলে রয়েছে চেয়ারে 2টো হাতলের পাশে। ফেলুদা এক দৌড়ে চলে গেছে ভদ্রলোকের পাশে। নাড়িটা দেখার জন্য হাতটা বাড়িয়ে আমাদের দিকে ফিরে বলল, তোরা দৌড়ে গিয়ে ওই সাধন লোকটাকে আটকা, দারোয়ানকে বল, দরকার হলে বাইরে রাস্তায় দেখ। আমার সঙ্গে সঙ্গে লালমোহনবাবু ছুট দিলেন। মন বলছিল 10 মিনিট চলে গেছে, সে লোককে আর পাওয়া যাবে না, বিশেষ করে যদি সে খুন করে থাকে। সিঁড়ি দিয়ে নামবার সময় এক ভদ্রলোকের সঙ্গে প্রায় কলিশন হয়েছিল। পরে জেনেছিলাম উনি পার্বতীচরণের বর্তমান
সেক্রেটারি ঋষিকেশ বাবু। দুজন অচেনা লোককে এইভাবে তড়িঘড়ি নামতে দেখে তিনি কি ভাবলেন সেটার তখন ভাবার সময় ছিল না। বাইরে কেউ নেই, রাস্তায়ও না, কারো থাকার কথাও নয়। যেটা সবচেয়ে অদ্ভুত লাগলো সেটা হলো এই যে দারোয়ান জোর গলায় বলল গত 10 মিনিটের মধ্যে কেউ গেট দিয়ে বাইরে যায়। বাবুর কাছে লোক আসবে বলে সে সকাল থেকে ডিউটিতে রয়েছে, তার ভুল হতেই পারে না। চলো বাগানের দিকটা দেখি, বললেন লালমোহন বাবু। হয়তো কোথাও ঘাপটি মেরে আছে। তাই করলাম। দক্ষিণের পুকুরের ধার, পশ্চিমের গোলাপ বাগান, কম্পাউন্ড ওয়ালের পাশটা, চাকরদের ঘরের আশেপাশে কোথাও বাদ দিলাম না। পাঁচিল টপকানো সহজ নয়, কারণ প্রায় 8 ফুট উঁচু। হাল ছাড়তে হলো। সাধনবাবু উধাও। পার্বতীবাবুকে মাথার উপরের একটা ভারী জিনিস দিয়ে আঘাত মেরে খুন করা হয়েছে। এদের বাড়ির ডাক্তার সৌরিন সোম বললেন মৃত্যুটা হয়েছে মারার সঙ্গে সঙ্গে। ভদ্রলোকের রক্তের চাপ ওঠানামা করত, হার্টেরও গোলমাল ছিল। ইতিমধ্যেই পুলিশও এসে গেছে। ইন্সপেক্টর হাজরা ফেলুদাকে চেনে, মোটামুটি খাতিরও করেন। সাধারণ পুলিশের লোক প্রাইভেট ইনভেস্টিগেটরকে যেরকম অবজ্ঞার চোখে দেখে সেরকম নয়। বললেন আমাদের যা রুটিন কাজ তা করে যাচ্ছি আমরা। যদি কিছু তথ্য বেরোয় তো আপনাকে জানাবো। ফেলুদা বলল যে ভারী জিনিসটা দিয়ে খুন করা হয়েছে সেটা সম্বন্ধে কোনো আইডিয়া করেছেন? হাজিরা বললেন তেমন তো কিছু দেখছি না আশেপাশে। খুনি সেই জিনিসটা নিয়েই ভেগেছে বলে মনে হচ্ছে। পেপার ওয়েট? একবার আসুন আমার সঙ্গে। হাজরা ও ফেলুদার পিছন পিছন আমরাও ঢুকলাম ঘরের মধ্যে। ফেলুদা টেবিলের একটা অংশে আঙুল দিয়ে দেখালো সবুজ ফ্লেটের উপর মিহি ধুলো জমে আছে। তারই একটা অংশে একটা ধুলোহীন গোল চাকতি। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না। অমিতাভ বাবুকে জিজ্ঞেস করেছিলাম, বলল ফেলুদা। একটা বেশ বড় এবং ভারী ভিক্টোরিয়া আমলের কাঁচের পেপার ওয়েট থাকতো এই টেবিলের উপর, এখন নেই। ওয়েল ডান মিস্টার মিত্তির, কিন্তু আসল লোক তো বেমালুম হাওয়া হয়ে গেল বলে মনে হচ্ছে। ঘর থেকে বেরিয়ে এসে বলল ফেলুদা। হাজরা বললেন নাম আর ডেসক্রিপশন যখন পাওয়া গেছে তখন তাকে খুঁজে বের করতে অসুবিধা হবে না। তাছাড়া সে তো অ্যাপ্লিকেশন করেছিল, সেটা থেকে থাকলে তো আর তার ঠিকানাই পাওয়া যাবে। আমার মনে হয় দারোয়ান সত্যি কথা বলছে না। একটা সময় সে গেটের কাছে ছিল না, তখনই লোকটা পালিয়েছে। মেন রোডের ওপর বাড়ি, হয়তো তখনই লোকটা বাস পেয়ে গেছে। অবশ্যই সেছাড়াও তো আরও লোক এসেছিল সকালে। সাধনবাবু আসার ঠিক আগেই আরেকজন ভদ্রলোক এসেছিল, কোনটা তিনিও করে থাকতে পারেন। কিন্তু পার্বতীবাবুকে মৃত দেখলে সাধনবাবু আর থাকবেন কেন? আপনি তো দেখেছেন ঘরটা, ও তো কেউরিয়ার দোকান মশাই। একজন লোক যদি অসৎ হয় ও ঘরে ঢুকে মালিক মৃত দেখলে তো তার পোয়া বাড়ো। আপনি দেখলে বুঝতে পারবেন কোনো জিনিস খোয়া গেছে কিনা। ফেলুদা প্রশ্নটা করল বর্তমান সেক্রেটারি ঋষিকেশ দত্তকে। ভদ্রলোক 10টার ঠিক আগে বেরিয়েছিলেন পোস্ট অফিসে দুটো জরুরি বিদেশি টেলিগ্রাম করতে। ফেরার পরেই আমাদের সঙ্গে সিঁড়িতে দেখা হয়। তা হয়তো পারতে পারি, বললেন ঋষিকেশ বাবু। বাইরের যা জিনিস তা তো মোটামুটি সবই আমার জানা।
ভিতরে আলমারি বন্দি জিনিসেরও একটা তালিকা একবার আমাকে দিয়ে করিয়েছিলেন মিস্টার হালদার। তার কিছু জিনিস বোধহয় আজ পেস্টনজিকে দেখাবার জন্য বার করেছিলেন। পেস্টনজি আসেন 9:30। এই পেস্টনজির সঙ্গে কি আগেই আলাপ ছিল পার্বতীবাবুর? খুব, প্রায় 10 বছরের আলাপ। মাসে অন্তত 2 বার করে আসতেন। উনিও একজন কালেক্টর। মিস্টার হালদারের সংগ্রহ একটা চিঠি ছিল, সেটা দেখাতেই ভদ্রলোক আসতেন। এটা কি সেই নেপোলিয়নের চিঠি? হ্যাঁ। সেটা কি মিস্টার হালদার বিক্রি করার কথা ভেবেছিলেন? মোটেই না। পেস্টনজির খুব লোভ ছিল ওটার ওপর। তিনি মোটা টাকা অফার করবেন আর মিস্টার হালদার রিফিউজ করবেন। তাতে পেস্টনজির মুখের ভাবটা কেমন হবে সেটা দেখেই মিস্টার হালদারের আনন্দ। এ ব্যাপারে ওর একটা জিদও ছিল। এই চিঠিটা কেনবার জন্য একবার এক আমেরিকান দাম চড়াতে চড়াতে $20,000 উঠেছিল। মিস্টার হালদার ক্রমাগত মাথা নেড়ে গেলেন। সাহেবের মুখ লাল, শেষ পর্যন্ত মুখ খারাপ করতে আরম্ভ করলো। আর সমস্ত ব্যাপারটা বসে বসে উপভোগ করলেন মিস্টার হালদার। আজও পেস্টনজি গলা চড়াতে শুরু করেছিলেন, সেটা আমি বাইরে থেকেই বুঝতে পেরেছিলাম। কিসের মধ্যে থাকতো জিনিসটা? একটা অ্যালক্যাথিনের খামে। তাহলে বোধহয় যায়নি চিঠিটা, কারণ খামটা টেবিলের উপরই রয়েছে, আর তার মধ্যে একটা সাদা ভাঁজ করা কাগজও দেখলাম। না গেলেই ভালো, ও চিঠির মর্ম সকলে বুঝবে না। চুরি হয়েছে কিনা সেটা এখন জানা যাবে না, কারণ পুলিশ ও ঘরে কাজ করছে। তাছাড়া পুলিশের ডাক্তার এইমাত্র এসেছেন, তিনি লাশ পরীক্ষা করছেন। ঋষিকেশবাবু বললেন, আশ্চর্য, যে সময় সাধনবাবু গেলেন প্রায় সেই সময় আমি ফিরেছি, অথচ লোকটার সঙ্গে দেখা হলো না। আপনি বেরিয়েছেন কটায়? ফেলুদা জিজ্ঞেস করল। ঠিক 10:05। এখান থেকে 5 মিনিট লাগে পোস্ট অফিসে যেতে। খোলার সঙ্গে সঙ্গে টেলিগ্রামগুলো দিতে চেয়েছিলাম। সে তো 5 মিনিটের কাজ, তাহলে ফিরতে এত দেরি হলো কেন? ঋষিকেশ বাবু মাথা নাড়লেন। আর বলবেন না মশাই, ঘড়ির ব্যান্ডের খোঁজ করছিল। স্টেশনারি দোকানগুলোতে দেখছেন না, ডান হাতে ঘড়ি পরেছি, ব্যান্ডটা ঢিলে হয়ে গেছে। বাঁ কবজি আর ডান কবজির চেয়ে প্রায় 1/2 ইঞ্চি সরু। ব্যান্ড ঢলঢল করে। কোনো লাভ হলো না, সেই নিউ মার্কেট ছাড়া গতি নেই। ভদ্রলোক ডান হাতে ঘড়ি পরেন, সেটা আগেই লক্ষ্য করেছি। আপনি এ বাড়িতেই থাকেন? ফেলুদা জিজ্ঞেস করল। অমিতাভবাবু ভিতরে সামলাচ্ছেন, তাছাড়া উনি নিজেও বেশ ভেঙে পড়েছেন। তাই ফেলুদা ঋষিকেশবাবুর কাছ থেকে যা তথ্য পাওয়া যায় বার করে নিচ্ছে। হ্যাঁ, এ বাড়িতেই, বললেন ঋষিকেশবাবু। একতলায়। ফ্যামিলি নেই, তাই মিস্টার হালদার বললেন এখানেই থাকতে। ঘরের তো অভাব নেই। সাধনবাবুও শুনেছি এ বাড়িতেই থাকতেন। এ কাজ ছেড়ে চলে যাচ্ছিলেন আপনি? ভালো লাগছিল না বুঝি? প্রাণ হাঁপিয়ে উঠেছিল মশাই। তাছাড়া উন্নতির সুযোগ আজকের দিনে কে ছাড়ে বলুন? মিস্টার হালদার অবশ্যই এমপ্লয়ার হিসেবে ভালোই ছিলেন, তার বিরুদ্ধে কিছু বলার নেই আমার।
আর একজন ভদ্রলোকের সঙ্গে এর মধ্যে আলাপ হয়েছে, যদিও কথা হয়নি। তিনি হলেন অমিতাভবাবুর ছোট ভাই অচিন্ত্যবাবু। ভদ্রলোক বাড়িতেই ছিলেন, তাই বোধহয় পুলিশ এখন তাকে জেরা করছে। ফেলুদা ঋষিকেশ বাবুকেই জিজ্ঞেস করলেন ছোট ভাইয়ের কথা। অচিন্ত্যবাবু কি করেন? থিয়েটার। থিয়েটার? আমরা তিনজনেই অবাক। পেশাদারি থিয়েটার? মানে থিয়েটার করেই ও রোজগার? ঋষিকেশ বাবুকে উত্তরটা দিতে যেন বেশ একটু ভাবতে হলো। বললেন, এসব ভেতরের ব্যাপার, আর সত্যি আমার পক্ষে বলাটা বোধহয় খুব শোভা পায় না। এই ফ্যামিলিতে থিয়েটার করাটা বেমানান, তাতে সন্দেহ নেই। তবে আমার একটা সন্দেহ আছে যে অচিন্ত্যবাবুর মনে একটা বড় রকমের অভিমান ছিল। 4 ভাইয়ের মধ্যে উনিই একমাত্র বিলেত যাননি পড়াশুনো করতে। আসলে বড় ফ্যামিলিতে ছোট ভাই অনেক সময় একটু নেগলেক্টেড হয়, ওনার ক্ষেত্রে মনে হয় সেটাই হয়েছে। আমার সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা থেকেও সেটাই মনে হয়েছে। চাকরি একটা করিয়ে দিয়েছিলেন মিস্টার হালদারি, কিন্তু অচিন্ত্যবাবু সেটা ছেড়ে দেয়। থিয়েটারের শখটা বোধহয় এমনিতেই ছিল। বারাসাতে একটা ড্রামাটিক ক্লাব নিয়ে উনি খুব মেতে ওঠেন, কিন্তু তাতে মন ভরে না। এখন নবরঙ্গমঞ্চে ঘোরাঘুরি করছেন, 2-1টা হিরোর পার্টও নাকি করেছেন। কালও দেখছিলাম পার্ট মুখস্থ করছেন। এবারে ইন্সপেক্টর হাজরা এগিয়ে এলেন আমাদের দিকে। অচিন্ত্যবাবুর জেরা শেষ, তিনি গোমরা মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। হাজরা বললেন, কোনটা হয়েছে 10টা থেকে 10:30টার মধ্যে। পেস্টনজি ছিলেন 9:30 থেকে 10টার কিছু পরে অবধি। সাধন দস্তিদার এসেছেন 10:15টায়, গেছেন 10:30টায়। ছোট ছেলে ঘর থেকে বাইরের বারান্দা দিয়ে সোজা বাপের ঘরে যাওয়া যায়, বাড়ির ভেতরে লোক দেখতে পাবে না। 10:05 থেকে 10:15টার মধ্যে অচিন্ত্যবাবু বাপের ঘরে এসে থাকতে পারে। উনি বলছেন সারা সকাল পাঠ মুখস্থ করেছেন। কেবল 10:30 নাগাদ একবার ভাইপো অনিরুদ্ধর ডাক পেয়ে তার কাছে যান তার খেলনার মেশিন গানটা দেখতে। তখনও তিনি বাপের মৃত্যু সংবাদ পাননি। যাই হোক, মোটামুটি 3 জনেরই মোটিভ ছিল। ছেলের সঙ্গে বাপের বন্ধু না। পেস্টনজি ছিলেন মিস্টার হালদারের ড্রাইভার, আর সাধন দস্তিদারের ছিল পুরনো আক্রোশ। এই হলো ব্যাপার। এবার আপনি এসে একটু দেখে বলুন তো চুরি কিছু গেছে কিনা। শেষ অনুরোধটা করা হলো ঋষিকেশ বাবুকে। ভদ্রলোক এগিয়ে গেলেন স্টাডির দিকে, আমরা তার পিছনে। ঘরটায় ঢুকে ঋষিকেশ বাবু একবার চারিদিকে চোখ বুলিয়ে নিলেন। মেকানিক্যাল জিনিস পার্বতীবাবুর খুব শখ ছিল, কারণ বৈঠকখানায় দেখেছি একটা প্রথম যুগের সিলিন্ডার গ্রামোফোন, আর এ ঘরে দেখেছি একটা আদ্যিকালের ম্যাজিক ল্যান্টার্ন। তাছাড়া ছোট ছোট মূর্তি, পাত্র, দোয়াত, কলম, পিস্তল, পুরনো ছবি, ম্যাপ, বই, এসব তো আছেই। বাইরের জিনিসপত্র দেখে চাবি দিয়ে আলমারি, বাক্স, দেরাজ ইত্যাদি খুলে দেখে অবশেষে ঋষিকেশবাবু জানালেন যে কোনো জিনিস গেছে বলে তো মনে হচ্ছে না। ফেলুদা বলল, আপনি অ্যালকাতিনের খামটা একবার দেখলেন না? ওতে তো চিঠিটা রয়েছে বলেই মনে হচ্ছে। তবুও একবার দেখে নেওয়া উচিত। ঋষিকেশ বাবুকে খামটা খুলে ভেতরে কাগজটা টেনে বার করতে হলো। কাগজের রং দেখেই আমার সন্দেহ হয়েছিল। পুরনো কাগজ
কি এত সাদা হয়? ভাঁজ করা কাগজটা খুলে ফেলেই ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, হে কে? এ তো প্যাড থেকে ছেঁড়া হালদার মশাইয়ের নিজের চিঠির কাগজ। অর্থাৎ নেপোলিয়নের চিঠি উধাও। আরো আধ ঘন্টা ছিলাম আমরা হালদার বাড়িতে। সেই সময়টা ফেলুদা বাড়ির কম্পাউন্ডটা ঘুরে দেখল। বাগানটা দেখা শেষ করে কম্পাউন্ড ওয়ালের কোনো নিচু বা ভাঙা আছে কিনা দেখে আমরা পুকুরের পাড়ের কাছে এলাম। ফেলুদার দৃষ্টি মাটির দিকে। জানি ও পায়ের ছাপ খুঁজছে। শুকনো মাটি পায়ের ছাপের সম্ভাবনা কম। তবে পুকুরের পূর্ব পাড়ে একটা অংশ ফেলুদার দৃষ্টি আকর্ষণ করায় সে থেমে গেল। একটা ছোট্ট বুনো ফুলের গাছ যেন কিসের চাপে পিষে গেছে, আর সেটা হয়েছে কিছুক্ষণ আগেই। ফেলুদা ফুলের আশপাশটা দেখে পুকুরের দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এ পুকুর ব্যবহার হয় না, তাই জলটা পানার আবরণে ঢেকে গেছে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেখান থেকে হাত পাঁচেক দূরে বেশ খানিকটা জায়গা জুড়ে পানা সরে গিয়ে জল বেরিয়েছে। কিছু ফেলা হয়েছে কি জলের মধ্যে, তাই তো মনে হয়। কিন্তু ফেলুদা এ নিয়ে কোনো মন্তব্য করল না, যা দেখবার ও দেখে নিয়েছে। বাড়ি ফেরার সময় লালমোহন বাবু হঠাৎ বললেন, বাগানে একটা চন্দনা দেখলাম বলে মনে হলো। একটা পেয়ারা গাছ থেকে উড়ে একটা সজনে গাছে গিয়ে বসলো। সেটা আমাদের বললেন না কেন? ধমকের সুরে বলল ফেলুদা। কি জানি, যদি বেরিয়ে যায় টিয়া, দুটো পাখি এত কাছাকাছি, তবে এ পাখিটা কথা বলে। আপনি শুনলেন সে কথা? শুনলাম বই কি, আপনার যখন বাগানে উল্টো দিকে, আমি আর একটু হলেই একটা তেঁতুল বিচের ওপর পা ফেলছি, এমন সময় শুনলুম, বাবু সাবধান, আর মুখ তুলে দেখি পাখি। পাখি বলল বাবু সাবধান? তাই তো স্পষ্ট শুনলুম। আপনারা বিশ্বাস করবেন না বলেই বলিনি। বিশ্বাস করাটা সত্যিই কঠিন, তাই কথা আর এগোলো না। তবে এটা ঠিক যে এরকম একটা খুন আর এরকম চুরির পরেও ফেলুদার মন থেকে চন্দনার ব্যাপারটা যাচ্ছে না। খুনের দুদিন পর সোমবার সকালে চা খাওয়ার পর ফেলুদার কথায় সেটা বুঝতে পারলাম। ও বলল, পার্বতীবাবুর খুন আর নেপোলিয়নের চিঠি চুরি, এই দুটো ঘটনায় গতানুগতিক, কিন্তু আমাকে একবার বোকা বানিয়ে দিয়েছে এই পাখি চুরির ব্যাপারটা। গতকাল অমিতাভবাবু ফোন করেছিলেন। ফেলুদা জানিয়ে দিয়েছে যে নেহাত দরকার না পড়লে এ অবস্থায় ও আর ওদের বিরক্ত করবে না। বিশেষ করে পুলিশ যখন তদন্ত চালাচ্ছে, লালমোহনবাবু বলেছেন সোমবার হলেও আজ একবার আসবেন, কারণ কি ডেভেলপমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা জানার ওর বিশেষ আগ্রহ। আমি বললাম, পাখির খাঁচার গায়ে রক্তটা পাখির না মানুষের, সেটা তো এখনো জানা গেল না। ওটা যে মানুষের সেটা অ্যানালিসিস না করেই বলা যায়, বলল ফেলুদা। কেউ যদি পাখিকে খাঁচা থেকে বার করতে যায় তাহলে সেটা সাবধানেই করবে, কিন্তু পাখি ছটপট করতে পারে, খামচাতে পারে, ঠোকরাতে পারে। অর্থাৎ যে লোকে পাখিটাকে বের করেছে তার হাতে জখমের চিহ্ন থাকা উচিত। সে জিনিস ও বাড়ির কারোর হাতে দেখলে সেটার দিকে আমি চোখ রেখেছিলাম। বাবু, চাকর কারোর হাতেই দেখিনি, অথচ টাটকা জখম। অমিতাভবাবু বললেন, পার্ক স্ট্রিটে আমাদের সঙ্গে দেখা হবার দুদিন আগে পাখিটা কিনেছিলেন। তার মানে 13 ডিসেম্বর। খুনটা হয়
ডিসেম্বর। এই পাখির জন্য আমি ব্যাপারগুলোতে পুরোপুরি মন দিতে পারছি না। খুনের সুযোগ কার কার ছিল তার একটা লিস্ট করেছিলে না তুমি কাল রাত্রিরে? শুধু সুযোগ নয়, মোটিভও। ফেলুদার পাশেই সোফায় পড়েছিল খাতাটা। সে ওটা খুলে বলল, সাধন দস্তিদার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। রহস্যটা হচ্ছে তার অন্তর্ধান। এটা সম্ভব হয় একমাত্র যদি দারোয়ান মিথ্যে কথা বলে থাকে। সাধন তাকে ভালো রকম ঘুষ দিয়ে থাকলে এটা হতে পারে। সেটা পুলিশ বার করুক, মিথ্যেবাদীকে সত্যি বলানোর রাস্তা তাদের জানা আছে। দ্বিতীয় সাসপেক্ট পেস্টনজি। তবে পেস্টনজির 70 বছর বয়স। পুরো মানুষের পক্ষে এখন সম্ভব কিনা সেটা ভাবতে হবে। আঘাতটা করা হয়েছিল রীতিমতো জোরে। অবশ্যই 70-এও অনেকের স্বাস্থ্য দিব্যি ভালো থাকে। সেটা ভদ্রলোককে চাক্ষুষ না দেখা পর্যন্ত বোঝা যাবে না। তৃতীয়, অচিন্ত হালদার। বাপের উপর ছেলের টান না থাকলেও খুন করার মতো আক্রোশ ছিল কিনা সেটা ভাবার কথা। তবে নেপোলিয়নের চিঠি হাতাতে পারলে ওর আর্থিক সমস্যা কিছুটা মিটত ঠিকই। আর কেউ না হোক পেস্টনজি যে সে চিঠি কিনতে রাজি হতেন সেটা বোধহয় অনুমান করা যায়। চতুর্থ, আবার আরও একজন আছে নাকি? তাকে সাসপেক্ট বলে বলছি না, কিন্তু অমিতাভ বাবু সেই সময়টা কি করছিলেন সেটা জানা দরকার বই কি। তার জবানিতে তিনি বলেছেন সকালে তিনি বাগানে ছিলেন, ওর খুব ফুলের শখ, সে দিন 10টা পর্যন্ত বাগানে ছিলেন। মাঝে একবার আমাদের ফোন করতে 9টার সময় তাকে নিচে বৈঠকখানায় আসতে হয়। তারপর আমরা আসার আগে আর দোতলায় যান। চাকর তাকে চা দিয়ে যায় 10টার সময় একতলায় বাগানের দিকে খোলা বারান্দায়। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে তিনি সামনের দিকে চলে আসেন। দোতলায় যান তিনি একেবারে আমাদের নিয়ে, তার আগে নয়। সব শেষে হলেন ঋষিকেশ বাবু। ইনি 10টা বাজতে 5-এ বেরিয়েছেন, সেটা দারোয়ান দেখেছে, কিন্তু ফিরতে দেখেছে কিনা মনে করতে পারছি না। দারোয়ানের কথাবার্তা খুব রিলায়েবল বলে মনে হয় না। 40 বছর বয়সী, চাকরি করছে বটে হালদার বাড়িতে, হয়তো এমনিতে বিশ্বস্ত, কিন্তু বয়স হয়েছে 70-এর উপর। কাজেই স্মরণশক্তি ক্ষীণ হয়ে আসা অস্বাভাবিক নয়। ঋষিকেশ বাবু স্টেশনারি দোকানে কতটা সময় কাটিয়েছে কিনা সেটা জানা দরকার। যদি সে ব্যাপারে মিথ্যেও বলে থাকে, তার খুনের সুযোগ সম্বন্ধে সন্দেহ থেকেই যায়। একমাত্র নেপোলিয়নের চিঠি হাত করা ছাড়া মোটিভও খুঁজে পাওয়া যায় না। ফেলুদা খাতাটা বন্ধ করল। আমি বললাম, চাকর বাকরদের বোধহয় সবকটাকেই বাদ দেওয়া যায়। শুনলি তো, চাকর সবকটাই পুরনো। তাদের মধ্যে বেয়ারা মুকুন্দ পার্বতীচরণের ঘরে কফি নিয়ে যায় পেস্টনজি ও পার্বতী চরণবাবুর জন্য। পার্বতীচরণ একা থাকলেও রোজ 10টায় কফি খেতেন। এছাড়া আরও কোনো চাকর 9টার পর পার্বতীচরণের ঘরে যায়নি। বাড়িতে লোক বলতে আর আছে অমিতাভবাবুর স্ত্রী অনিরুদ্ধ, পার্বতীবাবুর 80 বছরের বুড়ি মা, মালির এক ছেলে ড্রাইভার ও তার অচিন্তবাবু বিয়ে করেন। ফেলুদা একটা 4 মিনিট ধরাবার সঙ্গে সঙ্গে ফোন বেজে উঠল। ইন্সপেক্টর হাজরা। স্যার, কি খবর বলুন, বলল ফেলুদা। সাধন দস্তিদারের ঠিকানা পাওয়া গেছে। ভেরি গুড। ভেরি ব্যাড, কারণ সে ঠিকানায় ওই নামে কেউ থাকে না বটে, এবং কোনো দিন ছিল না। তাহলে আর কি, যে তিমিরে সে তিমিরে, মহা ফিচার লোক বলে মনে হচ্ছে। আর ঋষিকেশ বাবুর অ্যালিবাই ঠিক আছে? উনি পোস্ট অফিসে গিয়েছিলেন 10টায় এবং টেলিগ্রামগুলো করেছেন, এটা ঠিক। তারপর স্টেশনারি দোকানে যাওয়ার কথা যেটা বললেন সেটা ভেরিফাই করা গেল না, কারণ দোকানে
কেউ মনে করতে পারল না। আর প্রেস্টনজি অসম্ভব তেকিল মেজাজের লোক মশাই, প্রচণ্ড ধনী, 150 বছর কলকাতায় আছে এই পার্সি ফ্যামিলি। এমনিতে বেশ শক্ত সমর্থ লোক, তবে কাবু হয়ে আছেন আর্থারাইটিসে, ডান হাত কাঁধের উপরে ওঠে না। ওর পক্ষে খুন করা ইম্পসিবল। লর্ড সিনা রোডে গিয়ে রোজ সকালে ফিজিওথেরাপি করান, চেক করে দেখেছি কথাটা সত্যি। তাহলে তো সাধন দস্তিদারের সন্ধানে লেগে থাকতে হয়। আমার ধারণা লোকটা বারাসাতেই থাকে, কারণ ওর অ্যাপ্লিকেশনের খামে বারাসাতের পোস্টমার্ক রয়েছে। সে কি, এ তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমরা খোঁজ করেছি, এখানে গা ঢাকা দিয়ে থাকতে পারবে বলে মনে হয় না। ও ভালো কথা, খোকার ঘরে চোর এসেছিল। আবার আমরা খোঁজ করছি, এখানে গা ঢাকা দিয়ে থাকতে পারবে বলে মনে হয় না। ও ভালো কথা, খোকার ঘরে চোর এসেছিল। আবার আবার মানে হাজরা পাখির কথাটা জানে না। ফেলুদা সেটা চেপে গিয়ে বলল, না, বলছিলাম একটা চুরি তো হলো বাড়িতে, আবার চোর। যাই হোক, কিছু নেয়নি। খোকা টের পেল কি করে? সে বাবা মার পাশের ঘরে একা শোয়, বিলিতি কায়দা আর কি। তা কাল মাঝরাত্রিরে নাকি খুটকার শব্দে ঘুম ভেঙে যায়। ছেলের সাহস আছে, কে বল চেঁচিয়ে ওঠে, আর তাতেই নাকি চোর পালিয়ে যায়। আমি খোকাকে জিজ্ঞেস করলাম, তোমার ভয় করলো না? তাতে সে বলল, বাড়িতে খুন হওয়ার পর থেকে নাকি সে বালিশের তলায় মেশিন গান নিয়ে শোয়, আর সেই কারণে নাকি তার ভয় নেই। 10টার সময় লালমোহন বাবু এসে হাজির। ফেলুদাকে গম্ভীর দেখে ভদ্রলোক ভারী ব্যস্ত হয়ে উঠলেন। সে কি মহারাজ, আপনি এখনো অন্ধকার নাকি? কি করি বলুন? রোজ যদি একটা করে নতুন রহস্য উদ্ভব হয়, তাহলে ফেলু মিত্তির কি করে? আবার রহস্য? খোকার ঘরে চোর ঢুকেছিল কাল রাত্রিরে। বলেন কি? চোরে কি কোনো বাজ বিচার নেই? মুড়ি মিচড়ি একদর। এখন আপনার উপর ভরসা। চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকে ধরে বাতি, বিশ্বদ্রোণ কর্ণ গেল, শল্য হলো রতি। তবে হ্যাঁ, চন্দনার ব্যাপারটা কিন্তু আমায় হন্ট করেছে। ওটা নিয়ে একটা আলাদা তদন্ত করা উচিত। আপনার সময় না থাকলে আমি করতে রাজি আছি। 3 বাবুর দোকানে আমার খুব যাতায়াত ছিল এককাল। সে কি, এটা তো বলেননি আগে? আরে মশাই, এককালে খুব পাখির শখ ছিল। একটা ময়না ছিল, সেটাকে মেঘনাদবধ কাব্যের প্রথম লাইন আবৃত্তি করতে শিখিয়েছিল। জল পরে পাতা নড়ে দিয়ে শুরু করা উচিত ছিল। ভদ্রলোক ফেলুদার খোঁচাটা অগ্রাহ্য করে আমার দিকে ফিরে বললেন, কি হে তপসী বাবু, যাবে নাকি? ফেলুদা বলল, যেতে হয় তোরা বেরিয়ে পড়, আমি ঘন্টাখানেক পরে আপনাদের মিট করব। কোথায়? নিউ মার্কেটের মধ্যিখানে কামানটার পাশে। বিস্তর ঘোরাঘুরি আছে, বাইরে খাওয়া আছে। সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খাওয়াটা আমাদের রেগুলার ব্যাপার। লালমোহন বাবুর গাড়িতে করে বেরিয়ে পড়লাম। নিউ মার্কেটের পাখির বাজারের জবাব নেই, তবে 3 বাবু যে জটায়ুকে চিনবে না তাতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ ভদ্রলোক এ দোকানে শেষ এসেছেন 68-এ। লালমোহন বাবু একগাল হেসে চিনতে পারছেন? জিজ্ঞেস করাতে 3 বাবু তার মোটা চশমার উপর দিয়ে লালমোহন বাবুর দিকে চেয়ে বললেন, চেনা একটু ভিলিনা চাটি করে নাকি বাবুতে? আপনি কারবালা ট্যাঙ্কের ওরে থাকেন না? লালমোহন বাবু চুপসানো ভাব দেখে আমি এই কাজের কথাটা পারলাম। আপনার এখান থেকে গত দিন 10 মধ্যে কি কেউ একটা চন্দনা কিনে নিয়ে গেছে? বারাসাতের এক ভদ্রলোক। বারাসাতে কিনা জানি না, তবে 2খানা চন্দনা বিক্রি হয়েছে দিন 10 মধ্যে।
একটা নিলে জয়শক্তি ফিল্ম কোম্পানির নেবেন বাবু, বলে চিন্ময়ী না মৃন্ময়ী মা কি একটা বইয়ের শুটিংয়ে লাগবে, ভাড়ায় চাইছিল। আমি বললুম সেদিন আর নেই, নিলে ক্যাশ দিয়ে নিয়ে যান, না হয়ে পরে আপনাদের হিরোইনকে দিয়ে দেবেন। অন্যটা যে পেয়েছিলেন সেটা কোত্থেকে এসেছিল আপনার মনে আছে? কেন এসে এত ইনফরমেশনে কি দরকার? ভদ্রলোক একটু সন্দিগ্ধ বলে মনে হলো। সেই পাখিটা খাঁচা থেকে চুরি গেছে, অত্যন্ত রহস্যজনক, বললেন লালমোহন বাবু। সেটা ফিরে পাওয়া দরকার। ফিরে পেতে চান তো কাগজে অ্যাডভার্টাইজ দিন। তা না হয় দেব, কিন্তু আপনার দোকানে করতে গেছিল সেটা অত শত বলতে পারবো না। আপনি অ্যাডভার্টাইজ দিন। পাখিটা কথা বলতো কি? তা বলবে না কেন, তবে কি বলতে জিজ্ঞেস করবেন না। 17টা টকিং বার্ড আছে আমার দোকানে। কেউ বলে গুড মর্নিং, কেউ বলে ঠাকুর ভাত খাও, কেউ বলে জয় গুরু, কেউ বলে রাধা কৃষ্ণ। কোনটা কোন পাখি বলে সেটা ফস করে জিজ্ঞেস করলে বলতে পারবো না। আধ ঘন্টা সময় ছিল হাতে। তার মধ্যে লালমোহন বাবু একটা নখ কাটার ক্লিপ, 8 ডজন দেশবন্ধু মিলসের গেঞ্জি আর একটা সিগন্যাল টুথপেস্ট কিনলেন। তারপর চীনে জুতোর দোকানে গিয়ে একটা মোকাসিনের দাম করতে করতে আমাদের অ্যাপয়েন্টমেন্টের সময় এসে গেল। আমরা কামানের কাছে যাওয়ার 3 মিনিটের মধ্যেই ফেলুদা হাজির। এবার কোথায় যাওয়া? মার্কেট থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। পার্সিরা প্রায় 200 বছর ধরে কলকাতায় আছে, সেটা জানতেন? বলেন কি, সেই সিরাজদৌল্লার আমল থেকে? সেই রকম একটি প্রাচীন পার্সি বাড়িতে এখন যাব আমরা। ঠিকানা হচ্ছে, ফেলুদা পকেট থেকে খাতা বার করল, 133-2 বউবাজার স্ট্রিট। 133-2 বউবাজার স্ট্রিট 150 বছরের পুরনো বাড়ি কিনা জানি না, তবে এত পুরনো বাড়িতে এর আগে আমি কখনো যাইনি, তাতে কোনো সন্দেহ নেই। দুটো দোকানের মাঝখানে একটা খিলেনের মধ্যে দিয়ে প্যাসেজ পেরিয়ে কাঠের সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে 3 তলায় গিয়ে ডান দিকে ঘুরে সামনে দরজার উপর পিতলের ফলকে লেখা R.D. পেস্টঞ্জ। কলিং বেল টিপতেই একজন বেয়ারা এসে দরজা খুলল। ফেলুদা তার হাতে তার নিজের নাম আর পেশা লেখা একটা কার্ড দিয়ে দিল। মিনিট 3 পর বেয়ারা এসে বলল, 5 মিনিটের বেশি সময় দিতে পারবেন না বাবু। তাই সই। আমরা 3 জন বেয়ারার সঙ্গে গিয়ে একটা ঘরে ঢুকলাম। বিশাল অন্ধকার বৈঠকখানা, তারই একপাশে দেওয়ালের সামনে সোফায় বসে আছেন ভদ্রলোক। সামনে টেবিলে রাখা বোতলে পানীয় ও গেলাস। গায়ের রং ফ্যাকাশে, নাকটা টিয়া পাখির মতো বেঁকা, চওড়া কপাল জুড়ে মেচেদা। সোনার চশমার মধ্যে দিয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে চেয়ে কর্কশ গলায় বললেন, বাট ইউ আর নট ওয়ান ম্যান, ইউ আর এ ক্রাউড। ফেলুদা ক্ষমা চেয়ে ইংরেজিতে বুঝিয়ে দিল যে 3 জন হলেও সে একাই কথা বলবে, বাকি 2 জনকে ভদ্রলোক অনায়াসে অগ্রাহ্য করতে পারেন। ওয়েল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি পার্বতী হালদারকে চিনতেন বোধহয়? মাই গড, এগেন? ফেলুদা হাত তুলে ভদ্রলোককে ঠান্ডা করার চেষ্টা করে বলল, আমি পুলিশের লোক নই, সেটা আমার কার্ড দেখেই নিশ্চয়ই বুঝেছেন। তবে ঘটনাচক্রে আমি এই খুনের তদন্তে জড়িয়ে পড়েছি। আমি শুধু জানতে চাইছিলাম, এই যে নেপোলিয়নের চিঠিটা চুরি হয়েছে সেটা সম্বন্ধে আপনার কি মত?
পেস্টনজি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি দেখেছো চিঠিটা? ফেলুদা বলল, কি করে দেখব? যেদিন ভদ্রলোকের মৃত্যু সেদিনই তো আমি প্রথম ওই বাড়িতে গেলাম। পেস্টনজি বললেন, নেপোলিয়নের বিষয় পড়েছো তো তুমি? তা কিছু পড়েছি। ফেলুদা গত দুদিনে নেপোলিয়নের সম্বন্ধে, তার পুরনো আর্টিস্টিক জিনিস সম্বন্ধে সিধুজাটার কাছ থেকে বেশ কিছু বই ধার করে এনে পড়েছি, সেটা আমি জানি। সেন্ট হেলেনায় তার শেষ নির্বাসনের কথা জানো তো? তা জানি। কোন সালে সেটা হয়েছিল মনে আছে? 1815। ভদ্রলোকের ঠোঁটের কোণে হাসি দেখে বুঝলাম তিনি ইমপ্রেসড হয়েছেন। বললেন, এই চিঠি লেখা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। সেন্ট হেলেনায় যে 6 বছর বেঁচেছিলেন নেপোলিয়ন, সেই সময়টা তাকে চিঠি লিখতে দেওয়া হয়নি। তার মানে এই চিঠিটা তার শেষ চিঠিগুলির মধ্যে একটা। কাকে লেখা সেটা জানা যায়নি, শুধু মসেরামি অর্থাৎ আমার প্রিয় বন্ধু। চিঠির ভাব ও ভাষা অপূর্ব। সব হারিয়েছেন তিনি, কিন্তু এই অবস্থাতেও তিনি এক বিন্দু আদর্শচ্যুত হননি। এই চিঠি লাখে এক। জুরিক শহরে এক সর্বশান্ত মাতালের কাছ থেকে জলের দরে চিঠি কিনেছিলেন পার্বতী হালদার, আর সে জিনিস আমার হাতে চলে আসতো মাত্র 20,000 টাকা। কিরকম? আমরা সকলেই অবাক। মাত্র 20,000 টাকায় এ চিঠি আপনার বিক্রি করতে রাজি হয়েছিলেন মিস্টার হালদার? পেস্টনজি মাথা নাড়ল। No, he did not want to sell it. হালদারের গোঁ ছিল সাংঘাতিক। ওর এদিকটা আমি খুব শ্রদ্ধা করতাম। তাহলে? পেস্টনজি গ্লাসটা মুখে তুলে খানিকটা পানিও ঢেলে বললেন, তোমাদের কিছু অফার করতে পারি? চা, বিয়ার? না, আমরা এক্ষুনি ব্যাপারটা আর কিছুই না, বললেন পেস্টনজি। এটা পুলিশকে বলিনি। ওদের জেরার ঠেলায় আমার ব্লাড প্রেশার চড়িয়ে দিয়েছিল সাংঘাতিকভাবে। ইউ লুক লাইক এ জেন্টলম্যান, তাই তোমাকে বলছি। কাল সকালে একটা বেনামি টেলিফোন আসে। লোকটা সরাসরি আমায় জিজ্ঞেস করে আমি 20,000 টাকায় নেপোলিয়নের চিঠিটা কিনতে রাজি আছি কিনা। আমি তাকে গতকাল রাতে আসতে বলি। সে বলে সে নিজে আসবে না, লোক পাঠিয়ে দেবে। আমি যেন তার হাতে টাকাটা দিই। সে এও বলে যে আমি যদি পুলিশকে খবর দিই তাহলে আমার দশা হবে পার্বতী হালদারের মতো। এসেছিল সে লোক। আমরা তিনজনই যাকে বলে উদ্গ্রীব, উৎকণ্ঠ। পেস্টনজি মাথা নাড়লেন। নো বডি কেম। আমরা তখনই উঠে পড়তাম, কিন্তু ফেলুদার হঠাৎ পেস্টনজির পিছনের তাকের উপর রাখা একটা জিনিসের দিকে দৃষ্টি গেল। ওটা মিং যুগের পোর্সিলেন বলে মনে হচ্ছে। ভদ্রলোকের দৃষ্টি উদ্ভাসিত। বাহ, তুমি তো এইসব জানো দেখছি। এক্সকুইজিট জিনিস। একবার যদি নিশ্চয় হাতে নিয়ে না দেখলে বুঝতে পারবে না। ভদ্রলোক উঠে গিয়ে জিনিসটার দিকে হাত বাড়াতেই আউট বলে যন্ত্রণায় কুঁচকে গেলেন। কি হলো? ফেলুদা গভীর উৎকণ্ঠার সুরে বলল, আর বলো না, বুড়ো বয়সে যত বিদ কুটে বেড়াম, আর্থারাইটিস, হাতটা কাঁধের উপর তুলতেই পারি না। শেষকালে ফেলুদা নিজেই এগিয়ে গিয়ে তাক থেকে চীনামাটির পাত্রটা নামিয়ে নিয়ে হাতে করে ঘুরিয়ে দেখে বার দুয়েক সুপার বলে আবার যথাস্থানে রেখে দিল।
ভদ্রলোকের সত্যি হাত ওঠে কিনা সেটা যাচাই করা দরকার ছিল। রাস্তায় এসে বলল ফেলুদা, ধন্য মশাই, আপনার মস্তিষ্ক। বলুন এবার কোন দিকে? বলতে সংকোচ হচ্ছে। এবার একেবারে কর্নওয়ালি স্ট্রিট। কেন, সংকোচের কি আছে? যা দাম হয়েছে আজকাল পেট্রোলের। আরে মশাই, দাম তো সব কিছুরই বেশি। আমার যে বই ছিল 5 টাকা, সেটা এখন 8 রুপিস, অথচ সেল একেবারে স্টেডি। আপনি এসব সংকোচ টঙ্কোচের কথা বলবেন না। কর্নওয়ালিস স্ট্রিটের নতুন থিয়েটার নবরঙ্গ মঞ্চে গিয়ে হাজির হলাম। প্রোপ্রাইটারের নাম অভিলাষ পোদ্দার। ফেলুদা কার্ড পাঠাতেই তৎক্ষণাৎ আমাদের ডাক পড়ল। দোতলায় অফিস ঘরে গিয়ে ঢুকলাম। আসুন আসুন, কি সৌভাগ্য আমার, স্বনামধন্য লোকের পায়ের ধুলো পড়ল এই গরিবের ঘরে। নাদুস নুদুস বার্নিশ করা চেহারাটা সঙ্গে এই বাড়িয়ে কথা বলাটা বেশ মানানসই। হাতে সোনার ঘড়ি, ঠোঁট দুটো টুকটুকে লাল, এই সবে এক কিলি পান পুড়েছে মুখে, গা থেকে ভুরভুরে আতরের গন্ধ। ফেলুদা লালমোহন বাবুকে আলাপ করিয়ে দিল গ্রেট থ্রিলার রাইটার বলে। বটে, বললেন পোদ্দার মশাই, একটা হিন্দি ফিল্মে হয়ে গেছে আমার গল্প থেকে। বললেন জটাই, বোম্বাইয়ের বোম্বেতে নাটকও হয়েছে একটা গল্প থেকে। গল্পটা রিক্রিয়েশন ক্লাব করেছিল 78-এ। ফেলুদা বলল, আপনার জায়েন্ট উপনিবেশ একটা পাঠিয়ে দেবেন না মিস্টার পোদ্দারকে? সার্টেনলি বললেন মিস্টার পোদ্দার। আমি নিজে অবশ্য বইটই পড়ি না, তবে আমার মাইনে করা লোক আছে, তারা পড়ে ওপিনিয়ন দেয় আমাকে। তা বলুন মিস্টার মিত্তির, আপনার কি কাজে লাগতে পারে? আপনাদের একটি হিরো সম্বন্ধে ইনফরমেশন চাই। হিরো? মানুষ ব্যানার্জি? অচিন্ত হালদার। অচিন্ত হালদার? কই সেরকম নাম তো। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই নামে একটি ছেলে কন্ট্রোলে ঘোরাঘুরি করছে। একটা বইয়ে পাঠও করেছিল। চেহারা মোটামুটি ভালো, তবে গলার ভয়েসে গণ্ডগোল। বরং সিনেমা লাইনে কিছু করতে পারে, আমি সেই কথাই তাকে বলেছি। ইনফ্যাক্ট ছেলেটি আমাকে টাকা অফার করেছে। মানে হিরো পার্ট পাওয়ার জন্য? আপনি আকাশ থেকে পড়লেন যে? এরকম হয় মিস্টার মিত্তির? আপনি আমল দেননি? নো মিস্টার মিত্তির, নো। আমাদের নতুন কোম্পানি, এসব ব্যাপারে খুব রিস্কি। এ প্রস্তাবে রাজি হবার কোনো প্রশ্নই ওঠে না। চা কফি? নো থ্যাঙ্কস। আমরা উঠে পড়লাম। 1:30 বাজে। পেটে বেশ চনমনে খিদে। রয়্যাল হোটেলে খাবারের অর্ডার দিয়ে ফেলুদা চন্দনা চুরি ব্যাপারটা একটা বিজ্ঞাপনে খসড়া করে ফেলল। ওর চেনা আছে। খবরের কাগজের আপিসে সম্ভব হলে কালকে না হয় লেটেস্ট পরশু কাগজে বেরিয়ে যাবে। গত 10 দিনের মধ্যে নিউ মার্কেটে 3 বাবুর দোকানে কেউ যদি একটা চন্দনা বিক্রি করে থাকেন, তাহলে তিনি যেন নিম্নলিখিত ঠিকানায় ইত্যাদি ইত্যাদি। বিরিয়ানি খেতে খেতে একটা নলি হাড় কামড় দিয়ে ভেঙে ম্যারোটা মুখে পুড়ে ফেলুদা বলল, রহস্যটা এরকম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় বলা মুশকিল। দাঁড়ান দেখি গেস করতে পারি কিনা, বললেন লালমোহন বাবু। এই নতুন রহস্য হচ্ছে, সেই লোক চিঠি নিয়ে আসবে বলে এলো না কেন? এই তো ঠিক ধরেছেন। আমার মতে এর মানে একটাই, সে লোক চিঠিটা পাবে বলে আশা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পায়নি। আমি বললাম, তার মানে যে চুরি করেছে সে নয়, অন্য লোক। তাই তো মনে হচ্ছে। বললেন লালমোহন বাবু।
তার মানে তো একজন ক্রিমিনাল বাড়ল। আচ্ছা ফেলুদা, এই প্রশ্নটা কদিন থেকেই আমার মাথায় ঘুরছে। পেপার ওয়েট দিয়ে মাথায় মারলে লোক মরবেই এমন কোনো গ্যারান্টি আছে কি? গুড কোশ্চেন, বলল ফেলুদা। উত্তর হচ্ছে না, নেই। তবে এক্ষেত্রে যে মেরেছে তার ধারণা ছিল মরবেই, কিংবা অজ্ঞান করে জিনিসটা নিতে চেয়েছিল, মরে যাবে ভাবেনি। রয়্যালে খাওয়া যে ব্রেন টনিকের কাজ করেছে সেটা তো জানতাম না। তুই ঠিক বলেছিস তপসে, সেটাও একটা পসিবল ব্যাপার। কিন্তু সেগুলো জানলেও যে এ ব্যাপারে খুব হেল্প হচ্ছে তা তো নয়। যে লোকটাকে দরকার সে এমন আশ্চর্যভাবে গা ঢাকা দিয়েছে যে ঘটনাটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। অবশ্যই ভ্যানিশড যে করেনি সে লোক, সেটা সন্ধেবেলা জানতে পারলাম, আর সেটা ঘটল বেশ নাটকীয়ভাবে। সেটা বলার আগে জানানো দরকার যে 4:30 সময় হাজরা ফোন করে জানালেন বারাসাতে সাধন দস্তিদারের কোনো সন্ধান পাওয়া যায়নি। লালমোহনবাবু হোটেল থেকে আর বাড়ি ফেরেননি, আমাদের পৌঁছে দিয়ে আমাদের এখানেই রয়ে গিয়েছিল। 7:30টার সময় শ্রীনাথ আমাদের কফি এনে দিয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। শীতকালের সন্ধে, পাড়াটা এর মধ্যেই নিঝুম, তাই বেলের শব্দে বেশ চমকে উঠেছিল। দরজা খুলে আরো এক চমক, এসেছেন ঋষিকেশ বাবু। কিছু মনে করবেন না, অসময়ে খবর না দিয়ে এসে পড়লাম। আমাদের টেলিফোনটা ফাঁকা পাওয়া যাচ্ছে না মিস্টার হালদারের মৃত্যুর পর থেকে। শ্রীনাথকে বলতে হয় না, সে নতুন লোকের গলা পেয়েই আরেক কাপ কফি দিয়ে গেল। ফেলুদা বলল, আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে। বসে ঠান্ডা হয়ে কি ঘটনা বলুন। ঋষিকেশবাবু কফিতে একটা চুমুক দিয়ে দম নিয়ে বললেন, আপনি আমার একতলা ঘরটা দেখেননি, তবে আমি বলতে পারি ও ঘরটায় থাকতে বেশ সাহসের দরকার হয়। অত বড় বাড়ির একতলায় আমি একমাত্র বাসিন্দা। চাকরদের আলাদা কোয়ার্টার্স আছে। এক বছরে অভ্যেস খানিকটা হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি হয়নি। সন্ধ্যে থেকে গাটা কেমন ঝমঝম করে। যাই হোক, কাল রাত্রিরে তখন 10:30 হবে, আমি খাওয়া সেরে ঘরে এসে দরজা বন্ধ করে মশারিটা ফেলেছি সবে। এমন সময় দরজায় টোকা পড়ল। সত্যি বলতে কি, নক করার লোক ও বাড়িতে কেউ নেই। যারা আমাকে চায় তারা বাইরে থেকে হাঁক দেয়, এমনকি চাকর বাকরও। কাজে বুঝতে পারছেন আমার মনে বেশ একটু খটকা লাগলো। খোলার আগে জিজ্ঞেস করলুম, কে? উত্তরের বদলে আবার টোকা পড়ল। একবার ভাবলুম খুলবো না, কিন্তু সারা রাত যদি এইভাবে খটখট চলে তাহলে তো আরো গন্ডগোল। তাই কোনো রকমের সাহস সঞ্চয় করে যা থাকে কপালে বলে দরজাটা খুললাম। খোলা মাত্র একটি লোক ঢুকে এসে দরজাটা বন্ধ করে দিল। তখনও মুখ দেখিনি। তারপর আমার দিকে ফিরতে চাপ দাড়ি দেখে আন্দাজ করল ভদ্রলোক আমাকে কোনো কথা বলতে না দিয়ে সোজা কড়কড় করে শুরু করে দিল। তার কথা বলে গেলে, এবং যতক্ষণ বললেন ততক্ষণ তার ডান হাতে একটি ছোড়া সোজা আমার দিকে পয়েন্ট করে। বর্ণনা শুনে আমারই ভয় করছিল। লালমোহন বাবুর দেখলাম মুখ হাঁ হয়ে গেছে। কি বললেন সাধন দস্তিদার?
প্রশ্ন করল ফেলুদা। সাংঘাতিক কথা, বললেন ঋষিকেশ বাবু। মিস্টার হালদারের কালেকশনে কি জিনিস আছে তা যেমন মোটামুটি আমি জানি, তেমনই ইনিও জানেন। বললেন, বাহাদুর শাহর যে পান্না বসানো সোনার জর্দার কৌটোটা মিস্টার হালদারের সংগ্রহে রয়েছে, সেটার একজন ভালো খদ্দের পাওয়া গেছে, সেটা তার চাই। আমি যদি আজ রাত্রিরে 11টার সময় মধুমুরলির দিঘির ধারে ভাঙা নীলকুঠির পাশে শ্যাওড়া গাছটার নিচে ওয়েট করি, ও এসে নিয়ে যাবে। এই কাজটা করতে বলছে, তার জন্য আপনার পারিশ্রমিক কি? কচু পোড়া, এ তো হুমকির ব্যাপার। বললে যদি পুলিশে খবর দিই তাহলে নির্ঘাত মৃত্যু। রাত্রিরে দারোয়ান গেটে থাকে না? থাকে বই কি, কিন্তু আমার ধারণা হয়েছে লোকটা পাঁচিল টপকে আসে। আপনার ঘর চিনল কি করে? সাধু দস্তিদারও তো ওই ঘরেই থাকতো, চিনবে না কেন? ভদ্রলোকের নাম সাধু ছিল বুঝি? মিস্টার হালদারকে তো ও নামই বলতে শুনেছি। আপনি তাকে কি বললেন? জিজ্ঞেস করলো ফেলুদা। আমি বললুম, এখন মিস্টার হালদারের জিনিসপত্রে কড়া পাহারা, সে কৌটো আমি নেব কি করে? সে বলল, চেষ্টা করলেই পারবে। তুমি মিস্টার হালদারের সেক্রেটারি ছিলে, জরুরি কাগজপত্র দেখার জন্য তোমার সে ঘরে ঢোকার সম্পূর্ণ অধিকার আছে। ব্যাস, এই বলেই সে চলে গেল। আমি জানি আপনি ছিচি করবেন, বলবেন পুলিশে খবর দেওয়া উচিত ছিল, অন্তত বাড়ির লোককে জানানো উচিত ছিল। কিন্তু প্রাণের ভয়ের মতো ভয় আর কি আছে বলুন? আপনার কথাটাই মনে হলো। আপনিও যে তদন্ত করছেন সেটা আমার মনে হয় সাধু জানে না। আপনি তাহলে কৌটো বার করেননি? পাগল! আপনি কি প্রস্তাব করেছেন যে আমরা সেখানে যাই? আপনারা যদি একটু আগে গিয়ে গা ঢাকা দিয়ে থাকেন। আমি গেলাম 11টায়, তারপর সে এলে যা করার দরকার সে তো আপনিই ভালো বুঝবেন। এইভাবে হাতে নাতে লোকটাকে ধরার সুযোগ তো আর পাবেন না। পুলিশকে খবর দেব না বলছেন? অমন সর্বনাশে কথা উচ্চারণ করবেন না, দোহাই। আপনি আসুন, সঙ্গে এদেরও নিতে পারেন, তবে সশস্ত্র অবস্থায় যাবেন, কারণ লোকটা ডেঞ্জারাস। লেগে পড়ুন, বিনা দ্বিধায় বললেন লালমোহন বাবু। রাজস্থানের ডাকাত যখন আমাদের পিছু হটাতে পারেনি, তখন এর জন্য কি ভয়? এটা নস্যি মশাই। আমি অবশ্যই জায়গাটা দেখিয়ে দেব, বললেন ঋষিকেশ বাবু। মেন রোড ছেড়ে খানিকটা ভেতর দিকে যেতে হয়, স্টেশন থেকে মাইল 4। ফেলুদা রাজি হয়ে গেল। ঋষিকেশ বাবু কফি শেষ করে উঠে পড়ে বললেন, 10টা নাগাদ তাহলে আপনারা মিট করছেন আমাকে? কোথায়? আমাদের বাড়ি ছাড়িয়ে 2 ফার্লং গেলে একটা তেমাথার মোড় পাবেন। সেখানে দেখবেন একটা মিষ্টির দোকান, সেই দোকানের সামনে থাকবো আমি। রাত্রে বিশেষ ট্রাফিক নেই, তাও 1 ঘন্টা হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। খাওয়াটা বাড়িতেই সেরে নিলাম, এত তাড়াতাড়ি খাওয়া অভ্যেস নেই আমাদের। লালমোহনবাবু বললেন, খিদে পেলে ওই মিষ্টির দোকানে ঢুকে পড়া যাবে, কচুরি আর আলুর তরকারি নির্ঘাত পাওয়া যাবে। একটা সুবিধে এই যে লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবু
ফেলুদার ভীষণ ভক্ত। তার উপর বোম্বাই মার্কা ফাইটিংয়ের ছবি দেখার সুযোগ ছাড়েন না কখনো। এরকম না হলে রাত বিরেতে বারাসাতে ঠ্যাঙাতে অনেক ড্রাইভার গজগজ করত। ইনি যেন নতুন লাইফ পেলেন। ভিআইপি রোডে পড়ে লালমোহনবাবু গান ধরেছিলেন, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কিন্তু ফেলুদা তার দিকে চাইতে আমাবস্যায় গানটা বেমানান হচ্ছে বুঝতে পেরে থেমে গেল। আকাশে এক টুকরো মেঘ নেই, তারার আলো বলে একটা জিনিস আছে, সেটা হয়তো আমাদের কিছুটা হেল্প করতে পারে। ফেলুদার ফরমাস অনুযায়ী গাঢ় রঙের জামা পরেছি। লালমোহনবাবুর পুলওভারটা ছিল হলদে, তাই তার ওপর ফেলুদার রেনকোটটা চাপিয়ে নিয়েছে। ভদ্রলোক এখন গাড়িতে বসে, যখন হাঁটবেন তখন একটা পকেট ভীষণ ঝুলে থাকবে, কারণ তাতে ভরা আছে একটা হামানদিস্তের লোহার ডান্ডা। ওয়েপন হিসেবে ব্যবহার করার জন্য ভদ্রলোক ওটা চেয়ে নিয়েছে শ্রীনাথের কাছ থেকে। ফেলুদার পকেটে অবশ্য রয়েছে তার কোল্ড রিভলভার। আমাদের আন্দাজ ভুল হয়নি, 10টার কিছু আগে আমরা তেমাথায় পৌঁছে গেলাম। মিষ্টির দোকানের পাশেই একটা পানের দোকান, তার সামনে থেকে ঋষিকেশবাবু এগিয়ে এসে আমাদের গাড়িতে উঠে হরিপদবাবুকে বললেন, ডাইনের রাস্তাটা নিন। খানিক দূর যেতেই বাড়ি কমে গেল, আলোও বেশি নেই। রাস্তায় যা আলো ছিল তাও ফুরিয়ে গেল। বাঁয়ে মোড় নিতে বুঝলাম এটা প্রায় পল্লীগ্রাম অঞ্চল। বারাসাতেই ছিল প্রথম নীলকুঠি, বললেন ঋষিকেশবাবু। এদিকটাতে এককালে অনেক সাহেব থাকতো। দিনের আলোয় তাদের সব ভাঙা বাগান বাড়ি দেখতে পেতেন। মিনিট 20 চলার পর একটা জায়গায় এসে গাড়ি দাঁড় করাতে বললেন ঋষিকেশবাবু। আসুন। গাড়ি থেকে নেমে দাঁড়ালাম 4 জনে। গাড়িটা এখানেই ওয়েট করুক, বললেন ঋষিকেশবাবু। আমি আপনাদের জায়গাটা দেখিয়ে দিয়ে আসি, তারপর এই গাড়িতেই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার ফিরে আসবে। আমি সাইকেল রিক্সা করে ঠিক 11টার সময় চলে আসব। লালমোহনবাবু হরিপদবাবুকে টাকা দিয়ে বললেন, তুমি একে পৌঁছে দিয়ে ফেরার সময় কোনো দোকানের থেকে খাওয়াটা সেরে নিও, ফিরতে রাত হবে আমাদের। ঘাসের ওপর দিয়ে মিনিট 5 হাঁটতে একটা জংলা জায়গায় এসে পড়লাম। এখানে মধুমুরলির দিঘি, বললেন ঋষিকেশবাবু। আমাদের যেতে হবে ওখানটায়। খুবই কম আলো, কিন্তু তাও বুঝতে পারছি যে গাছপালা ছাড়াও ওদিকে একটা দালানের ভগ্নস্তূপ রয়েছে। শীতকাল বলে রক্ষে, না হলে এই জায়গাটা হতো সাপ ব্যাঙের ডিপো। এখন টর্চের আলোটা বোধহয় তেমন বিপজ্জনক কিছু নয়, বলল ফেলুদা। মনে তো হয় না, বললেন ঋষিকেশবাবু। ছোট্ট পকেট টর্চের আলোতে ঝোপঝাড় খানাখন্দ বাঁচিয়ে আমরা পৌঁছে গেলাম নীলকুঠির ভগ্নস্তূপের পাশে। ওই যে দেখুন শেওড়া গাছ, বললেন ঋষিকেশবাবু। ফেলুদা সেদিকে একবার টর্চ ফেলে সেটা নিভিয়ে পকেটে পুরল। আমি তাহলে আসি। আসুন। 3 কোয়ার্টার আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই চলে গেলেন ঋষিকেশবাবু। 1 মিনিটের মধ্যেই তার পায়ের আওয়াজ মিলিয়ে গেল। ওডোমসটা লাগিয়ে নিন। ফেলুদা পকেট থেকে টিউব বার করে লালমোহনবাবুর দিকে এগিয়ে দিলেন। যা বলেছেন মশাই, ম্যালেরিয়া শুনেছি আবার বেড়েছে। আমরা 3 জনেই
ওডোমস লাগিয়ে নিয়ে একটা বড় রকম দম নিয়ে অপেক্ষার জন্য তৈরি হলাম। আমাদের কাউকেই দাঁড়াতে হবে না, কারণ ভগ্নস্তূপে নানান হাইটের ইটের পাঁজা রয়েছে, তাতে চেয়ার চৌকি মোড়া সব কিছুরই কাজ হয়। কথা বলতে হলে ফিস ছাড়া গতি নেই, তাও প্রথম দিকটায়। পরের দিকে কমপ্লিট মৌনি। অন্ধকারে চোখ সয়ে গেছে। এখন চারিদিকে চাইলে বট, অশ্বত্থ, আম গাছ, বাঁশঝাড় এসব বেশ তফাৎ করা যায়। ঝিঝির শব্দ ছাড়াও যে অন্য শব্দ আছে সেটা বেশ বুঝতে পারছি। ট্রেনের আওয়াজ, সাইকেল রিক্সার চড়া হর্ন, রাস্তার কুকুরের ঘেউ ঘেউ, এমনকি দূরের কোনো বাড়ি থেকে ট্রানজিস্টারের গান পর্যন্ত। ফেলুদার ঘড়িতে রেডিয়াম ডায়াল, তাই অন্ধকারেও টাইম দেখতে পারে। শীত যেন মিনিটে মিনিটে বাড়ছে। শহরের চেয়ে নির্ঘাত 5-7 ডিগ্রি কম। লালমোহনবাবু তার টুপি আনেন, রুমাল সাদা, তাই সেটা বাঁধলেও চলে না। নিরুপায় হয়ে 2 হাতের তেলও দিয়ে টাক ঢেকেছেন। একবার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ করাতে ফেলুদা বলল, কিছু বললেন? তাতে ভদ্রলোক ফিসফিস করে জবাব দিলেন, শেওড়া গাছে বোধ হয় পেটনি না শাকচুনি কি যেন থাকে। শেওড়া গাছের নামই শুনেছি, ফিসফিসিয়ে বলল ফেলুদা। চোখেই প্রথম দেখলাম। আকাশ তারাগুলো সরছে। একটু আগে একটা তারাকে দেখেছিলাম নারকেল গাছের মাথার উপরে, এখন দেখছি গাছটায় ঢাকা পড়ে গেছে। কোনো চেনা কনস্টেলেশন আছে কিনা দেখার জন্য মাথাটা উপরের দিকে তুলেছি। এমন সময় একটা শব্দ কানে এলো, পায়ের শব্দ। 11টা বাজেনি এখনো। ফেলুদা 2 মিনিট আগে ঘড়ি দেখে ফিসফিস করে বলেছে, পৌনে। আমরা পাথরের মতো স্থির। যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে আসছে শব্দটা। ঘাসের উপর মাঝে মাঝে ইট পাটকেলের রয়েছে, তার জন্যই শব্দ। তাও কান না পাতলে আর অন্য শব্দ না কমলে শোনা যায় না। এখন ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এবার লোকটাকে দেখা গেল। সে এগিয়ে এসেছে শেওড়া গাছটাকে লক্ষ্য করে। এবারে তার হাঁটার গতি কমালো। আমরা মাটিতে ঘাপটি মেরে বসা, সামনে একটা ভাঙা পাঁচিল আমাদের শরীরের নিচের অংশটা ঢেকে রেখেছে। আমরা তার উপর দিয়ে দেখছি। ঋষিকেশ বাবু, লোকটা চাপা গলায় ডাক দিয়েছে। হাঁটা থামিয়ে তার দৃষ্টি যে শেওড়া গাছটার দিকে, সেটা মাথাটা দেখে আন্দাজ করতে পারছি। যদিও মানুষ চেনার কোনো প্রশ্ন ওঠে না। ঋষিকেশ বাবু। ফেলুদা ওঠার জন্য তৈরি, তার শরীর টান সেটা বুঝতে পারছি। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করল। লালমোহনবাবুর ডান কুনুইটা উঁচিয়ে উঠেছে। উনি পকেট হাতড়াচ্ছেন হামানদিস্তার ডান্ডাটার জন্য। লোকটা এখন 10 হাতের মধ্যে। ঋষিকেশ। ফেলুদা বাঘের মতো লাফিয়ে উঠতেই একটা রক্ত জল করা ব্যাপার ঘটে গেল। আমাদের পিছন থেকে 2টো লোক এসে তার উপর হুমড়ি খেয়ে পড়েছে। ফেলুদার সঙ্গেই থেকেই বোধহয় আমার নার্ভটাও শক্ত হয়ে গেছে। চট করে বিপদে মাথা গুলোয় না। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়লাম সামনের দিকে। ফেলুদার ঘুষি খেয়ে একটা লোক আমারই দিকে ছিটকে এসেছিল। আমি তাকে লক্ষ্য করে আরেকটা ঘুষি চালাতে সে হুমড়ি খেয়ে পড়ল ঘাসের উপর। কিন্তু এ কি, আরও লোক এসে পড়েছে পেছন থেকে। তার মধ্যে একটা আমায় জাপটে ধরেছে, আরও 2টো গিয়ে আক্রমণ করেছে ফেলুদাকে। ধস্তাধস্তি শব্দ পাচ্ছি, কিন্তু আমি নিজে বন্দী। যদিও তারই মধ্যে জুতো পরা ডান পাটা দিয়ে ক্রমাগত পেছনের দিকে লাথি চালাচ্ছি। লালমোহনবাবু কি করছেন এই চিন্তাটা মাথায় আসতেই থুতনিতে একটা 82 শিক্ষা ঘা খেলাম। আর সঙ্গে সঙ্গে চারিদিক অন্ধকার যেন আরো 10 গুণ হয়ে গেল। তারপর আর কিচ্ছু জানি না।
হ্যাঁ, ফেলুদার চেহারাটা প্রথম দেখতে পেলাম জ্ঞান হয়ে। ঘাবড়াসনি, আমিও নক আউট হয়ে গেছিলাম 10 মিনিটের জন্য। এবারে দেখলাম ঘরের অন্য লোকেদের। অমিতাভবাবু, তার পাশে একজন মহিলা, নিশ্চয়ই তার স্ত্রী, লালমোহনবাবু, ঋষিকেশবাবু, আর দরজার মুখে দাঁড়িয়ে অচিন্ত। এ ঘরটা আগে দেখিনি, বাড়ির 32টা ঘরে কোনো একটা হবে। আমি বিছানায় উঠে বসলাম, একটা কনকনে ব্যথা ধরতে কাজটা ছাড়া আর কোনো কষ্ট নেই। ফেলুদা ঘুষিটা খেয়েছিল ডান চোখের নিচে, সেটা কালশিটে দেখেই বোঝা যাচ্ছে। ব্ল্যাক আই ব্যাপারটা অনেক বিদেশি ছবিতে দেখেছি, সচক্ষেই প্রথম দেখলাম। একমাত্র জটায়ু অক্ষত, বলল ফেলুদা। সে কি আশ্চর্য ব্যাপার তো, কি করে হলো? মক্ষম ওয়েপন এই হামান ডিসটা, বললেন লালমোহনবাবু। হাতে নিয়ে মাথার ওপর হেলিকপ্টারের মতো বাই বাই করে ঘুরিয়ে গেলাম, আর ধারে কাছে এগোয়নি একটা গুন্ডাও। ওরা গুন্ডা ছিল বুঝি? হায়ার্ড গুন্ডাজ, বললেন লালমোহনবাবু। বললাম লোকটা ডেঞ্জারাস, বললেন ঋষিকেশবাবু। তবে ও যে এতটা করবে তা ভাবিনি। আমি তো গিয়ে অবাক, একজন শোয়া, একজন বসা, একজন হুমড়ি খেয়ে পড়ে মাটিতে, আর আসল যে লোক সে হাওয়া। ফেলুদা আর লালমোহনবাবু নাকি আমাকে ধরাধরি করে গাড়িতে এনে তোলেন। অমিতাভবাবু নিজে বেশ রাত অবধি পড়েন, তাই উনি জেগেছিলেন। যে ঘরটায় আমরা রয়েছি সেটা একতলার একটা গেস্ট রুম, বেশ বড় ঘর। আর সেই বাথরুম পূবে জানালা দিয়ে নাকি বাগান দেখা যায়। অমিতাভবাবুই জোর করলেন আজ রাতটা এখানে থাকার জন্য। সুবিধা এই যে বাড়তি কাপড় নেই, যা পরে আছি তাই পরেই শুতে হবে। ঋষিকেশবাবুর ভয়ের জন্যই এই গোলমালটা হলো, বললেন অমিতাভবাবু। পুলিশকে বলা থাকলে সাধু সমেত গুন্ডারা এতক্ষণে হাজতে। ঋষিকেশবাবুও অবশ্যই অ্যাপোলোজাইজ করলেন, কিন্তু ভদ্রলোকেরই বা দোষ দেওয়া যায় কি করে? ওরকম শাসনের পর যে কোনো মানুষেরই ভয় হতে পারে। অমিতাভবাবু স্ত্রী সব ব্যবস্থা করে দিলেন, বললেন, বাড়িতে এই যে দুর্যোগ, আপনাদের সঙ্গে শুধু কথা বলারও সুযোগ হলো না। এনার এত বই আমি পড়েছি, কি যে আনন্দ পাই তা বলতে পারি না। শেষের কথাটা অবশ্য লালমোহনবাবুকে উদ্দেশ্য করে বলা। ফেলুদা বলল, কাল সকালে যাওয়ার আগে আপনার ছেলের সঙ্গে একবার দেখা করে নেব। ঘরে চোর ঢোকার পরেও ও যা সাহস দেখিয়েছে তেমন সচরাচর দেখা যায় না। 12:30 নাগাদ যখন আমরা শোবার জন্য আয়োজন করছি, তখন ফেলুদা একটা কথা বলল। ঘুষিটাও যে ব্রেন টনিকের কাজ করে সেটা আজ প্রথম জানলাম। কিরকম? বললেন লালমোহনবাবু। সাধুবাবু ভ্যানিশ করা ব্যাপারটা বুঝতে পারছি এতদিনে। কি বলেন কি? তুখর লোক, তবে যার সঙ্গে মোকাবিলা করছে সেও তো কম তুখর নয়। এর বেশি আর কিছু বললেন না ফেলুদা। অনিরুদ্ধ সকালে স্কুলে যায়, তাই চা খাওয়ার আগেই ফেলুদা ওর সঙ্গে দেখা করে নিল। চোর ঢোকার কথাটা আজ শুনে মনে হলো ছেলেটি বেশি রকম কল্পনাপ্রবণ। পরপর দুবার একটু বাড়াবাড়ি বলে মনে হলো। ফেলুদা বলল, তুমি যে বন্দুকটা দিয়ে চোরকে মারবে ঠিক করেছিলে, সেটা তো আমাকে দেখালে না। শুনলাম তোমার কাকাকে দেখিয়েছ। অনিরুদ্ধ বন্দুকটা বার করে ফেলুদার হাতে দিয়ে বলল, এটা থেকে আগুনের ফুলকি বেরোয়। লাল প্লাস্টিকের তৈরি মেশিন গান। ট্রিগার টিপলে মেশিন গানের মতো শব্দের সঙ্গে নলের মুখ দিয়ে সত্যি স্পার্ক বেরোয়।
ফেলুদা বন্দুকটা নিয়ে নেড়ে চেড়ে দেখে সেটার খুব তারিফ করে ফেরত দিয়ে বলল, তোমার যে ঘুমের ব্যাঘাত হচ্ছে, দেখা যাক সেটা বন্ধ করা যায় কিনা। তুমি চোর ধরে দেবে? গোয়েন্দার তো ওই কাজ। আর আমার চন্দনা যে চুরি করেছে সেই চোর? সেটারও চেষ্টা চলছে, তবে কাজটা খুব সহজ নয়। খুব শক্ত, খুব শক্ত, দারুণ রহস্য। দারুণ রহস্য। আর সেদিন যে বললে তুমি কাঁচা দরজায় রক্ত লেগে আছে, ওটাই তো ভরসা, ওটাই তো ক্লু। ক্লু মানে? ক্লু হলো যার সাহায্যে গোয়েন্দা দুষ্টু লোককে জব্দ করে। লালমোহন বাবু হঠাৎ জিজ্ঞেস করে বললেন, আচ্ছা, তোমার পাখিকে কথা বলতে শুনেছ? বলল অনিরুদ্ধ। আমি ঘরে ছিলাম আর শুনলাম পাখিটা কথা বলছে। কি কথা? বলছে, দাদু ভাত খান, দাদু ভাত খান। আমি তখনই বেরিয়ে এলাম, কিন্তু তারপর আর কিচ্ছু বললো না। লালমোহন বাবুর মুখে হাসি। অনিরুদ্ধ শুনেছে দাদু ভাত খান, আর লালমোহন বাবু শুনেছেন বাবু সাবধান। মানতেই হয় দুটো খুব কাছাকাছি। পাখি নিশ্চয়ই ওই ধরনেরই কিছু বলেছিল। আপনার এখানে পাখি ধরতে পারে এমন কেউ আছে? ফেলুদা অমিতাভ বাবুকে জিজ্ঞেস করল। আমাদের মালিক ছেলে আছে শঙ্কর, বললেন অমিতাভ বাবু। এর আগে দু একবার ধরেছে পাখি, খুব চালাক চতুর ছেলে। তাকে বলবেন একটু চোখ রাখতে, খুব সম্ভব চন্দনাটা আপনাদের বাগানেই রয়েছে। বারাসাতে থাকতেই দেখেছিলাম যে খবরের কাগজে চন্দনার বিষয়ে বিজ্ঞাপনটা বেরিয়েছে। সেটার কাজ যে এত তাড়াতাড়ি হবে তা ভাবিনি। 12টা নাগাদ একটি বছর 25-এর ছেলে আমাদের বাড়িতে এসে হাজির। বেশ চোখা চোখা চেহারা, পরনে জিন্স, আর মাথার চুলের কপাল ঢাকা কায়দা দেখলেই বোঝা যায় ইনি হাল ফ্যাশনের তো। ফেলুদা বসতে বলাতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন, বসবো না, আজ একটা ইন্টারভিউ আছে। আমি আসছি ওই পাখির ব্যাপারে কাগজের বিজ্ঞাপনটা দিয়েছেন, সেইটা দেখি। ওটা আপনাদের পাখি ছিল? আমাদের মানে আমার দাদু মারা গেছেন লাস্ট মান্থ, তাই বাবা ওটাকে বেঁচে দিলেন। ওটার দেখাশোনা দাদুই করতেন। বাবা কোর্ট কাচারি করেন, মা বাতে ভোগেন, আর আমার ওসবে ইন্টারেস্ট নেই। কতদিন ছিল আপনাদের বাড়ি? তা বছর 10। দাদুর খুব পিয়ারের চন্দনা ছিল, কথা বলতো। হ্যাঁ, দাদুই শিখিয়েছিলেন। খুব রসিক মানুষ ছিলেন, অদ্ভুত অদ্ভুত কথা শিখিয়েছিলেন। অদ্ভুত মানে? এই যেমন দাদুর পাশার নেশা ছিল, পাখিটাকে শিখিয়েছিলেন কচে বড় বলতে। তারপর ব্রিজও খেলতেন দাদু। খেলার সময় অপোনেন্টের তাস ভালো বুঝতে পারলে পাটনাকে একটা কথা খুব বলতেন, সেটা পাখিটা তুলে নিয়েছিল। কি কথা? সাধু সাবধান। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কিছু? না, আর কিছু না, জানা নেই। বিজ্ঞাপনটা দেখে বুঝতে পারিনি এটা আপনাদের বাড়ি। সেটা বোঝার কথা না, সেটা না বোঝার কথা। আপনাকে মিট করে খুব হলো। ছাড়া 5 ঘন্টা তার ঘরের দরজা বন্ধ করে বসে থেকে বিকেলতে চা খেতে বেরিয়ে এসে ফেলুদা হাজরাকে একটা টেলিফোন করল। কাল সকালে কি করছে? কেন বলুন তো? হালদার বাড়িতে আসতে পারবে 9টা নাগাদ? মনে হচ্ছে রহস্যের কিনারাটা হয়ে গেছে, তৈরি হয়ে আসবে। লালমোহন বাবুকে টেলিফোন করে দেওয়া হলো। আমরা ট্যাক্সি করে চলে যাব তার বাড়িতে 8:30টায়। সেখান থেকে
তার গাড়িতে আসে। রহস্যটা বৃদ্ধি পেল নাকি? না, সম্পূর্ণ উদ্ঘাটিত। সবশেষে অমিতাভবাবুকে ফোন করা। আপনাদের বাড়িতে কাল সকালে একটা ছোটখাটো মিটিং করে ভাবছি। মিটিং? আপনাদের পুরুষ মেম্বার যে কজন আছেন তারা যেন থাকেন, আর হাজরাকেও থাকতে বলেছি। কটায় করতে চাইছেন? 9টায় হাজিরা। আপনার কাজের হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু ব্যাপারটা জরুরি। অমিতাভবাবু রাজি হয়ে গেলেন। পুরুষ মেম্বার মানে কি অন্য কেউ চাইছেন? না না, সে না থাকাটাই বাঞ্ছনীয়। এটা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা যখন পৌঁছলাম তার আগেই হাজরার দল হাজির। ফেলুদা এই ধরনের মিটিং এর আগেও করেছে। প্রত্যেকবারই আমার মনের মধ্যে একটা চনমনে ভাব, কারণ জানি না কি হতে চলেছে, কার ভাগ্যে হাতকড়া আছে, কিভাবে ফেলুদা রহস্যের সমাধান করেছে। লালমোহন বাবু আমাকে বললেন, আমি চিন্তাটাকে সে অন্য পথে ঘুরিয়ে দিয়েছি। এ ব্যাপারে ব্রেন কাটিয়ে কোনো লাভ নেই, কারণ আমার ঘিলুতে অনেক ভেজাল। তোমার দাদারটা পিওর। নিজের তৈরি রহস্যের সমাধান এক জিনিস, আর অ্যাকচুয়াল লাইফের সমাধান আরেক জিনিস। নিচের বৈঠকখানা ঘরে জমায়েত হয়েছে। ঋষিকেশবাবুর দিল্লি যাওয়ার সময় হয়ে এসেছে। বললেন, এ বাড়ি ছেড়ে যেতে পারলে বাঁচি মশাই। কাজ থাকলে তবু একটা কথা, এখন প্রাণ হাঁপিয়ে ওঠে। অচিন্তবাবুর সঙ্গে ভালো করে আলাপ হয়নি। তিনি আপত্তি করেছিলেন এই মিটিংয়ে থাকার ব্যাপারে। তার নাকি একটা বড় পার্ট নিয়ে খুব পরিশ্রম করতে হচ্ছে। কালই নাকি নাটকটার প্রথম শো। ভদ্রলোক ফেলুদাকে বললেন, আপনার এই ব্যাপারটা কতক্ষণ চলবে? ফেলুদা বলল, খুব বেশি তো আধ ঘন্টা। ভদ্রলোক তাও গজগজ করতে লাগলো। কফি খাওয়ার পর ফেলুদা উঠে দাঁড়াল। কালশিটে ঢাকার জন্য ও আজ কালো চশমা পরেছে। ওটা ওর একেবারে নতুন চেহারা। হাত দুটোকে প্যান্টের পকেটে পুরে সে আরম্ভ করলো তার কথা। পার্বতী চরণের খুনের ব্যাপারে আমাদের যেটা সবচেয়ে অবাক করেছিল সেটা হলো সাধন দস্তিদারের অন্তর্ধান। 10টা থেকে 10:30টার মধ্যে খুনটা হয়। সাধন দস্তিদার পার্বতীবাবুর ঘরে ছিলেন 10:15 থেকে 10:30 পর্যন্ত। 10:30টায় তাকে আমরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে যেতে দেখেছি। 10:35-এ অনিরুদ্ধের সঙ্গে কথা বলে পার্বতীবাবুর ঘরে গিয়ে আমরা তাকে মৃত অবস্থায় দেখি। তৎক্ষণাৎ সাধন দস্তিদারকে খোঁজা হয়, কিন্তু পাওয়া যায়নি। দারোয়ান বলে তাকে গেট থেকে বেরোতে দেখেনি। বাগানে খোঁজা হয়, সেখানেও পাওয়া যায়নি। কম্পাউন্ডের যে পাঁচিল সেটা 8 ফুট উঁচু, সেটা টপকানো সহজ নয়, বিশেষ করে হাতে একটা ব্রিফকেস থাকলে। আমরা এখানে অচিন্তবাবু ফেলুদাকে বাধা দিয়ে, সাধন বাবুর আগে যিনি এসেছিলেন তাকে কি আমরা বাদ দিচ্ছেন? আপনার বাবাকে যেভাবে আঘাত করা হয়েছিল সেটা শক্ত সমর্থ লোকের পক্ষে সম্ভব। পেস্টনজির আর্থারাইটিস আছে, তিনি ডান হাত কাঁধের উপরে তুলতে পারেন না। অবশ্যই পেস্টনজি ছাড়াও একজন তৃতীয় ব্যক্তি ছিলেন যিনি পেস্টনজি ও সাধনবাবুর ফাঁকে পার্বতীবাবুর ঘরে গিয়ে থাকতে পারেন। তিনি কে? আপনি? অচিন্তবাবু সোফা ছেড়ে উঠে পড়েছেন। আপনার কি ধারণা আমি আমি শুধু বলেছি আপনার সুযোগ ছিল। আপনি খুন করেছেন সে কথা তো বলিনি। ভালো। যাই হোক, সাধনবাবুর অন্তর্ধান বিশ্বাসযোগ্য হয়, 1, যদি দারোয়ান ভুল বা মিথ্যে বলে থাকে, আর 2, যদি সাধনবাবু এ বাড়ি থেকে না বেরিয়ে থাকে। কোনো চোরা কুটুরিতে আত্মগোপন করার কথা বলছেন? ঋষিকেশবাবু প্রশ্ন করলেন। অমিতাভবাবু বললেন,
সেরকম লুকোনো কোনো জায়গা এ বাড়িতে নেই। একতলার অধিকাংশ ঘরই তালা চাবি বন্ধ। এক বৈঠকখানা খোলা, রান্নাঘর ভাড়ার ঘর খোলা, আর ঋষিকেশ বাবুর ঘর খোলা। এবং সে ঘরে আমি তাকে আশ্রয় দিইনি, সেটা আমি বলতে পারি, বললেন ঋষিকেশ বাবু। শুধু তাই নয়, সাধনবাবু যখন আসেন তখন আমি ছিলাম না। আমরা পোস্ট অফিসে খোঁজ নিয়েছি, বলল ফেলুদা। আপনি টেলিগ্রাম পাঠিয়েছেন পোস্ট অফিস খোলার সঙ্গে সঙ্গে। তখন 10টা 5 মিনিট লেগেছে আপনার টেলিগ্রাম করতে। তারপরেই আপনি। তারপর আমি যাই ঘড়ির ব্যান্ড কিনতে। দুঃখের বিষয়, দোকানের লোক আপনাকে মনে করতে পারছে না। মিস্টার মিত্তির, দোকানের লোকের স্মরণশক্তির ওপর নির্ভর করে কি আপনি গোয়েন্দাগিরি করেন? না, তা করি না, এবং তাদের কথায় আমরা খুব আমল দিইনি। আর আপনিও যে সত্যি কথা বলছেন সেটা আমরা মানতে বাধ্য নই। কেন? আমি মিথ্যে বলবো কেন? কারণ 10:15টার সময় আপনারও তো পার্বতীচরণের ঘরে যাবার প্রয়োজন হয়ে থাকতে পারে। এসব কি বলছেন আপনি? আপনি নিজেই বলেছেন সাধনবাবুকে বেরোতে দেখেছেন, আবার বলছেন আমি গিয়েছি। ধরুন সাধন দস্তিদা যদি না এসে থাকেন, তার জায়গায় আপনি গেলেন। আমার মাথা গুলিয়ে যাচ্ছে। ঘরে সবাই চুপ। তারই মধ্যে ঋষিকেশ বাবু হো হো করে হেসে উঠলেন। মিস্টার হালদার কি উন্মাদ না জড়াগ্রস্ত যে আমি দাড়ি গোপ লাগিয়ে তার ঘরে ঢুকবো আর তিনি আমাকে চিনবেন কেন? কি করে চিনবেন ঋষিকেশ বাবু? আপনি যদি গোঁফ দাড়ি লাগিয়ে চোখের চশমাটা খুলে পোশাক বদলে তার ঘরে ঢোকেন, তাহলে আপনাকে 7 বছর আগের সাধন দস্তিদার বলে কেন মনে করবেন না পার্বতী বাবু? আপনি আর সাধন দস্তিদার যে আসলে একই লোক। প্রতিশোধ নেবার জন্য চেহারা পাল্টে সেই একই লোক যে আবার সেক্রেটারি হয়ে ফিরে এসেছে, সেটা তো আর বোঝেননি পার্বতীচরণ। ঋষিকেশ বাবুর মুখের ভাব একদম পাল্টে গেছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। দুজন কনস্টেবল এগিয়ে এলো তার দিকে। ফেলুদার কথা এখনো শেষ হয়নি। খুনের পর কি আপনার ভাড়া করা কোটের পকেটে পেপার ওয়েট পুড়ে তার ওজন বাড়িয়ে আপনি পুকুরের জলে ফেলে দেননি? তারপর নিজের ঘরে গিয়ে আবার ঋষিকেশ দত্ত সেজে বেরিয়ে আসেননি? এই শীতকালেও ঋষিকেশ বাবুর শার্টের কলার ভিজে গেছে। আরও একটা কথা বলে চলল ফেলুদা। সাধু সাবধান কথাটা কি চেনা চেনা লাগছে? অনিরুদ্ধর জন্য কেনা চন্দনার মুখে কি কথাটা শোনেননি আপনি সম্প্রতি? আর শুনে আপনার কুসংস্কারচ্ছন্ন মনে কি বিশ্বাস ঢোকেনি যে কথাটা আপনাকে উদ্দেশ্য করেই বলছে? আপনি সাধু সেজে মনিবের সর্বনাশ করতে যাচ্ছেন, জেনেই পাখিটি ওই সাবধান বাণী উচ্চারণ করে। আপনি কি এই পাখিকে খাঁচা থেকে বের করে বাগানে নিয়ে গিয়ে ছেড়ে দেননি? এবং এই কাজটা করার সময় আপনাকে কি পাখি জখম করেনি? ঋষিকেশ বাবু এবার লাফিয়ে উঠলেন চেয়ার থেকে। হ্যাবজার্ড, হ্যাবজার্ড, কোথায় জখম করেছে, কোথায়? ইন্সপেক্টর হাজরা, আপনার লোককে বলুন তো ওর ডান হাত থেকে ঘড়িটা খুলে নিতে। প্রচণ্ড বাধা সত্ত্বেও ঘড়ি খুলে এলো। কবজিতে প্রায় 1 ইঞ্চি লম্বা একটা আঁচড়ের দাগ। সেটা দিব্যি ঘড়ির ব্যান্ডের তলায় লুকিয়েছিল। আমি খুন করতে যাইনি, দোহাই আপনার, বিশ্বাস করুন। ঋষিকেশ বাবুর অবস্থা শোচনীয়। সেটা অবিশ্বাস্য নয়, বলল ফেলুদা, কারণ আপনার আসল উদ্দেশ্য ছিল নেপোলিয়নের চিঠি নেওয়াটা। পেস্টনজি বড় রকম দর দিয়েছেন সেটা আপনি জানতেন। মিস্টার হালদার বেচবেন না সেটাও আপনি পূর্ব অভিজ্ঞতা থেকে জানতেন। কিন্তু জিনিসটা চুরি করে তো পেস্টনজির কাছে বিক্রি করা যায়, তাই আমি না। মরিয়া হয়ে প্রতিবাদ জানালেন ঋষিকেশ বাবু।
আগে আমার কথা শেষ করতে দিন। ফেলু মিত্তির আধকাচরাভাবে সমস্যার সমাধান করে না। এ ব্যাপারে আপনি একা নন, সেটা আমি জানি। চিঠিটা বার করে এনে নিজের ঘরে গিয়ে মেকআপ বদলে আপনি যান আরেকজনের কাছে চিঠিটা দিতে। কিন্তু বাড়িতে খুন হয়েছে, খানা তল্লাশি হবে, সেটা জেনে এই দ্বিতীয় ব্যক্তিও সাময়িকভাবে চিঠিটাকে অন্য জায়গায় চালান করে দেন, তাই নয় অচিন্ত্যবাবু? প্রশ্নটা একেবারে বুলেটের মতো, কিন্তু লোকটার আশ্চর্য নার্ভ। অচিন্ত্যবাবু ঠোঁটের কোণে হাসি নিয়ে দিব্যি বসে আছেন সোফায়। বলুন বলুন, কি বলবেন? বললেন ভদ্রলোক। আপনি তো দেখছি সবই জেনে বসে আছেন। আপনি 10:30টার একটু পরে একবার আপনার ভাইপোর ঘরে যাননি? গিয়েছিলাম বইকি। আমার ভাইপোর ঘরে যাওয়ায় তো কোনো বাধা নেই। সে কদিন থেকেই বলছে তার নতুন খেলনাটা দেখাবে, তাই গিয়েছিলাম। আপনার ভাইপোর ঘরে গতকাল এবং তার আগের রাত্রে একজন চোর ঢুকেছিল। সে যা খুঁজছিল তা পায়নি। আপনি কি অস্বীকার করতে পারেন যে সে চোর আপনি, এবং আপনি খুঁজতে গিয়েছিলেন নেপোলিয়নের চিঠি, যেটা আপনি তার ঘরে লুকিয়ে রেখেছিলেন? চিঠিটা পাবেন এই বিশ্বাসে আপনি পেস্টনজিকে ফোন করে অফার দিয়েছিলেন। তারপর সেটা না পেয়ে আর পেস্টনজির ওখানে যেতে পারেননি। আপনি যখন লুকিয়েছিলেন তখন সেটা আমি পাবো না, সেটা বলতে পারেন? আমি যখন লুকিয়েছিলাম তখন সেটা আমি কেন পাবো না, সেটা বলতে পারেন? কারণ যাতে লুকিয়েছিলেন সেটা ছিল খোকার বালিশের তলায়, এই যে। ফেলুদা মিস্টার হাজরার দিকে হাত বাড়িয়ে দিলেন। হবি সেন্টার থেকে কেনা লাল প্লাস্টিকের মেশিন গান চলে এলো ফেলুদার হাতে। তার নলের ভিতরে আঙুল ঢুকিয়ে টান দিতে বেরিয়ে এলো গোল করে পাকানো নেপোলিয়নের চিঠি। ঋষিকেশ বাবুর মেকআপের ব্যাপারে আপনিই মাল মশলা সাপ্লাই করেছিলেন বোধহয়? প্রশ্ন করলো ফেলুদা। ভাগ বাটোয়ারা কিরকম হতো? 50-50? মালির ছেলে শঙ্কর চন্দনাটা ধরতে পেরেছিল ঠিকই, যদিও পাখি ফেরত পাওয়ার পুরো ক্রেডিটটা তার খুদে মক্কেলের কাছে ফেলুদাই পেল। অমিতাভবাবু ফেলুদাকে অফার করেছিলেন পার্বতী চরণের কালেকশন থেকে একটা কোনো জিনিস বেছে নিতে। ফেলুদা রাজি হলো না, বলল, এই কেসটায় আমার জড়িয়ে পড়াটা একটা আকস্মিক ঘটনা। আসলে আমি এসেছিলাম আপনার ছেলের ডাকে, তার কাছ থেকে তো ফি আর নিতে পারি না। ঘটনা 2 দিন পরে শনিবার সকালে লালমোহনবাবু এসে বললেন, জলের তল পাওয়া যায়, মনের তল পাওয়া যায়। আপনার অতলস্পর্শী চিন্তা শক্তির জন্য আপনাকে একটা অনারারি টাইটেল ভূষিত করা গেল। ABCD। ABCD? এশিয়ার বেস্ট ক্রাইম ডিটেক্টর।